সবাইকে ওয়েলকাম আজকের ক্লাসে। আজকে আমরা সমাস প্রক্রিয়ার শব্দ গঠন শিখব। ওকে, এখন সমাসের কথা শুনে যদি তোমরা ভয় পেয়ে যাও, ভাবো যে ভাই সমাস তো অনেক ভয়ঙ্কর জিনিস, আমরা যেখানেই পড়ছি যত জায়গায় পড়ছি কঠিন লাগছে, এবং আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে আমরা সমাসটাকে ইগনোর করি, মনে করি যে এটা অনেক বড় একটা টপিক, ঠিক আছে, অনেক কঠিন, এটা আমার পড়া দরকার নেই। এর বাদে অন্যান্য টপিক পড়ে এমসিকিউ দাগাবো, আমার ভালো নাম্বার চলে আসবে। বাট সমাজটা যে আসলে সহজ এবং চাইলে যে তুমি পড়তে পারো এবং খুব ভালো মতো মনে রাখতে পারো, ভালো মতো বুঝতে পারো, সেই ব্যাপারটা আজকের ক্লাসে আমরা দেখবো। ওকে, তো চলো আমরা দেরি না করে শুরু করি। এই জায়গায় আমার নুরানি চেহারা দেখতে পাচ্ছ তোমরা। ওকে, যদিও ছবিটা আমার পছন্দ হয় নাই। আমি তানভীর আহমেদ, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের সাথে আজকের ক্লাসে আমরা সমাস আলোচনা করব। ওকে, এখন সমাসের একদম মেইন জায়গায় যাওয়ার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি সমাস জিনিসটা কি। ওকে, সমাস বড় একটা জিনিসটাকে চাপ দিয়ে ছোট করে ফেলা। ওকে, চাপ দেওয়া লাগবে না, বাট তোমাকে প্রসেসটা বোঝাচ্ছি। বড় একটা জিনিস আছে, সেটাকে তুমি একটু ছোট করে আনবা, যাতে তোমার জন্য ব্যবহার করতে ইজি হয়, বুঝতে ইজি হয়। ঠিক আছে, তো ধরো আমরা তো অনেক কথাই বলি, তাই না? তো এই কথাগুলোকে যদি একটু শর্টে আনা যায়, তাহলে বলতেও ভালো লাগে, লিখতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। তো এটার কিছু এক্সাম্পল আমরা দেখব। সবার আগে সমাসের সংজ্ঞাটা আমরা দেখে অলরেডি বুঝে গেছি যে বড় একটা জিনিসকে ছোট করে ফেলাই সমাস। এই প্রসেসটার নামই সমাস। ওকে, সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, সেটা আমরা অলরেডি জানি। ঠিক আছে, আগের ক্লাসটা দেখলে আমরা এটা বুঝতে পারবো যে সমাস প্রক্রিয়ার মাধ্যমে এবং উপসর্গের মাধ্যমে আমরা আরো প্রত্যয়ের মাধ্যমে নতুন শব্দ তৈরি করতে পারি। তো সমাস নতুন শব্দ তৈরি করে, এটা সমাসের কাজ। তারপর দেখো, বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস। শুনতে অনেক কঠিন লাগছে, কিন্তু ব্যাপারটা আসলে খুবই সিম্পল। একাধিক পদের এক পদীকরণকে সমাস বলে। মানে ধরো তোমাকে 3-4টা পদ দেওয়া আছে, ঠিক আছে, এই ধরো একটা পদ শব্দ আর কি, বাক্যে ব্যবহৃত আরেকটা পদ, আরেকটা পদ দেওয়া আছে। এখন তোমার মনে হলো যে এই 3টা পদ ব্যবহার করলে আসলে ভালো লাগে না, অনেক বড় হয়ে যায়, তুমি এটাকে একবারে ছোট করে ফেললে। ঠিক আছে, এই প্রসেসটাকেই বলা হয় সমাস। এবার তোমরা মিলাও যে বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত, অবশ্যই সম্পর্কিত হওয়া লাগবে, কানেক্টেড ওয়ার্ড হওয়া লাগবে, তাই না? মানে কানেক্টেড বলতে কি, অর্থটা কানেক্টেড হইতে হবে। মানে তুমি ABCD কিছু একটা অ্যাড করে তুমি বললা যে ভাই এখানে আমি হাঁস, ঠিক আছে, তারপরে আপনার এখানে কি বলা যায়, ধরেন খাট, ঠিক আছে, তারপর তোমার আরো যদি বলা যায় ফুটবল। তো এই যে এই 3টাকে আমরা একসাথে যোগ করব না, এটা তো মনে করো যে মিনিংফুল হয় না। তোমার মিনিংফুল কিছু আনা লাগবে, ঠিক আছে, যেটার আসলে মিনিং এর সম্পর্ক আছে। এরকম একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম আমাদের সমাস। ওকে, তো অর্থপূর্ণ হওয়া লাগবে। তো দেখো এই জায়গায় বইয়ের কিছু এক্সাম্পল দেওয়া আছে। পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, পরীক্ষার সময় সংক্রান্ত সূচি, স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিলেন। এখন এই যে ধরো এখানে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এটা একটা বড় জিনিস, সময় সংক্রান্ত সূচি, এটাও খুবই বড় জিনিস। এগুলাকে কিন্তু চাইলেই আমরা একটু শর্ট করতে পারি, এগুলাকে চাইলে আমরা একটু ছোট করে প্রেজেন্ট করতে পারি। কিভাবে দেখো, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক যখন আমি বলতেছি, সেটাকে আমি পরীক্ষা নিয়ন্ত্রক বলতে পারি, একই কথা বোঝায়, একই মিনিং বোঝায়, তাই না? তো দেখো যেখানে আমার এতটুকু জায়গা লাগতো, সেখানে আমি শর্টে নিয়ে আসলাম ব্যাপারটাকে, সিম্পল। ওকে, সময় সংক্রান্ত সূচি না বলে আমরা সময়সূচি বলতে পারি, তাহলেই কিন্তু জিনিসটা আমরা বুঝতে পারি সময়সূচি যেই কথা একই কথা, স্কুল ও কলেজ স্কুল কলেজ, ঠিক আছে। তো এরকম বড় একটা জিনিসকে ছোট করে আনার নামই সমাস। যেরকম এখানে প্রতিটা জিনিসকে আমরা ছোট করেছি, তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার নিয়ন্ত্রক, পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিলেন। তো এই যে প্রসেসটা, সেটাকে আমরা বলবো সমাস। ওকে, দেখো এখন সমাস যখন আমরা পড়তে যাই, তখন সমাসের কিছু ব্যাপার আছে, ঠিক আছে, কিছু টার্ম আছে, যেমন তোমার সমস্ত পদ, তারপর তোমার ব্যাস বাক্য, পূর্বপদ, পরপদ, মধ্যপদ, ঠিক আছে, সমস্যমান পদ। ওকে, এরকম কিছু টার্ম আমাদের শিখতে হবে। ব্যাপারটা খুবই সিম্পল। ওকে, ধরো এই যে আমাদের যে ছিল পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, যেটা আমরা এখানে দেখলাম, সেখান থেকে আমরা পেলাম পরীক্ষা নিয়ন্ত্রক। ওকে, সময় সংক্রান্ত সূচি থেকে পেলাম সময়সূচি, স্কুল ও কলেজ থেকে পেলাম স্কুল কলেজ। তো যেগুলো আমরা পেলাম, আমাদের আউটপুট যেগুলো, ঠিক আছে, সমাস করার ফলে যে শব্দগুলো তৈরি হলো, সেগুলোকে আমরা বলবো এক কথায় সমস্ত পদ। দেখো সমাসবদ্ধ শব্দকে সমস্ত পদ বলে।
তো এই যে আমরা এখানে যেগুলো দেখতেছি এই সবগুলো হচ্ছে আমাদের সমস্ত পদ। এখন একটু কনফিউজিং লাগলেও একটু পরে ক্লিয়ার হয়ে যাবে, একদম সিম্পল ওয়েতে আমরা বুঝাই দিব। তো দেখো সমসমান পদের প্রথম যে পদটা, ঠিক আছে, ধরো হচ্ছে এই জায়গায় প্রথম পদ কোনটা আছে, দেখো এটা প্রথম পদ পরীক্ষা, এটা সময়, ঠিক আছে, তারপর হচ্ছে এখানে স্কুল, এগুলো হচ্ছে তোমার আমার এই যে সমস্ত পদের প্রথম পদগুলা, ঠিক আছে। তো সমস্ত পদের যে পদগুলাকে আমরা পাবো সমস্ত পদের মধ্যে, সেগুলা কিন্তু আবার ব্যাসবাক্যতেও থাকবে। এখন ব্যাসবাক্য কি সেগুলো আমরা আসতেছি, সমস্যা নাই, আমরা সবকিছু বুঝে নিব। সমসমান পদের প্রথম অংশের নাম হচ্ছে পূর্বপদ, মানে হচ্ছে এই প্রথমটাকে পূর্বপদ বলা হচ্ছে। পরীক্ষা, সময়সূচি, স্কুল, এগুলো এক একটা হচ্ছে আমাদের পূর্বপদ। এবং শেষের যে অংশটা, যেরকম মনে করো নিয়ন্ত্রক, সূচি, কলেজ, এটা তো পরের পার্ট, তাই না? তো শেষের পার্ট বা পরের অংশটাকে বলা হয় হচ্ছে তোমার পরপদ। তো দেখো এটাই বলছে, শেষের অংশের নাম হচ্ছে আমাদের পরপদ এবং প্রথম অংশের নাম হচ্ছে পূর্বপদ। তার মানে পরীক্ষা, সময়, স্কুল, এগুলো হচ্ছে পূর্বপদ, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার নিয়ন্ত্রক, সূচি, কলেজ, এগুলো হবে আমাদের পরপদ। ব্যাপারটা খুবই সিম্পল। তারপর দেখো যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয়, একটু আগেই বললাম যে ব্যাসবাক্য, তো ব্যাসবাক্যটা কি এটা আমরা এখন বুঝবো। যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে ব্যাসবাক্য বলে, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় মানে কি? মানে তোমাকে যখন বলা হচ্ছে যে পরীক্ষা নিয়ন্ত্রক, ঠিক আছে, তুমি এটাকে ব্যাখ্যা করার জন্য কি বলো? পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, ঠিক আছে। যখন তোমাকে বলা হচ্ছে যে সময় সংক্রান্ত সূচি, সেটাকে শর্ট করে আমরা সময়সূচি বানাই, তার মানে সময়সূচিকে ব্যাখ্যা করার জন্য আমরা সময় সংক্রান্ত সূচি এই বাক্যটা ব্যবহার করি। তার মানে এই যে সময় সংক্রান্ত সূচি, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এগুলো হচ্ছে আমাদের একটা ব্যাসবাক্য। মিলিয়ে নাও, যেসব শব্দ দিয়ে বা হচ্ছে তোমার সমস্ত পদকে ব্যাখ্যা করা হয়, মানে ব্যাসবাক্যটা তো একটা বাক্য, তো সেগুলাকে হচ্ছে আমরা একসাথে করে বাক্যে কনভার্ট করি, তো তাকে ব্যাসবাক্য বলে। সিম্পলি সমস্ত পদের ব্যাখ্যা যে বাক্যটা দিয়ে আমরা পাই সেটাই হচ্ছে আমাদের ব্যাসবাক্য। তো এখানে পরীক্ষা নিয়ন্ত্রক পদের, পরীক্ষা নিয়ন্ত্রক তো আমাদের সমস্ত পদ, এটার ব্যাসবাক্য হচ্ছে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। এখন এত কিছুতে না গিয়ে, ঠিক আছে, বইয়ের টপিক থেকে বের হয়ে আমরা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে হচ্ছে এটা বোঝার চেষ্টা করি। তোমরা অনেক বলতে শুনছো না যে সিংহাসন, ঠিক আছে, বা হচ্ছে রাজার সিংহাসন, নবাব সিরাজউদ্দৌলার সিংহাসন, ঠিক আছে। সিংহাসন মানে কি? থ্রোন। থ্রোন মানে কি? যেখানে হচ্ছে রাজা, সম্রাটটা হচ্ছে বসে, তার সিংহাসন। এখন সিংহাসনের ব্যাখ্যাটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন। আসন মানে কি? এটা বসার জায়গা, ঠিক আছে। মানে ওই জায়গায় হচ্ছে সিংহ দ্বারা চিহ্নিত থাকে, মানে না সিংহ দাঁড়ায় থাকে না। মনে করো যে রাজার হাতল যে জায়গায় রাখে, হাত যেভাবে থাকে না সিরিয়াস মোডে, তো হাতের যে হাতলটা, হাতলটার মাথার মধ্যে সিংহের মাথা থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন বা সিংহাসন। তো দেখো সিংহ চিহ্নিত আসন, এই বড় একটা জিনিসকে আমরা শর্ট করে বানালাম হচ্ছে সিংহাসন। এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে সমাস। এই বড় একটা জিনিসকে শর্টে এনে ছোট করার ফলে যেটা আমরা পেলাম সেটাকে আমরা বলি হচ্ছে কি? সমস্ত পদ। তার মানে আমরা সমস্ত পদ বুঝলাম, এটা হচ্ছে আমাদের সমস্ত পদ। এখন সমস্ত পদের মধ্যে যা আছে ব্যাসবাক্য তো সেটারই ব্যাখ্যা, তাই না? তো দেখো এই জায়গায় সিংহ, এটা হচ্ছে প্রথম পদ, এই জায়গায়ও সিংহ হচ্ছে প্রথম পদ। তার মানে আমরা আমাদের পূর্বপদটা বুঝে গেলাম, তাই না? যে পূর্বপদ কাকে বলে? যে সমস্ত পদ বা এই যে সমাসবদ্ধ পদগুলোর প্রথম পদকে বলা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে আমাদের পূর্বপদ। তাহলে আমাদের পরপদ কি হবে? আসন। এখন তুমি বলতে পারো ভাই এই জায়গায় তো আসন নাই, এটাকে একটু ভাঙি তাহলে আমরা বুঝে যাব। দেখো সিংহ যোগ আসন, দুইটা মিলে কি হয়? সিংহাসন, ঠিক আছে। তো পূর্বপদ কি? সিংহ, পরপদ কি? আসন। আর এই জায়গায় যে চিহ্নিতটা পেলাম এটা হচ্ছে আমাদের মধ্যপদ। এটার ব্যাপারে হচ্ছে শুরুতে বলা নাই, কিন্তু হচ্ছে মধ্যপদও হচ্ছে আমাদের আলোচনার মধ্যে ইনক্লুডেড, ওকে। আর সিংহাসনকে ব্যাখ্যা করার জন্য আমরা কি বলি? সিংহ চিহ্নিত আসন। তার মানে এই যে সিংহ চিহ্নিত আসন পুরা পার্টটা, এটা হচ্ছে আমাদের ব্যাসবাক্য। সমস্ত পদ সিংহাসন, পূর্বপদ হচ্ছে সিংহ, পরপদ হচ্ছে আসন, ঠিক আছে। সিংহ চিহ্নিত আসন, এটা হচ্ছে আমাদের ব্যাসবাক্য। এবং ধরো হচ্ছে সিংহ আর আসন এই দুইটা, একটা তো পূর্বপদ আর একটা পরপদ, তাই না? এই দুইটার কিন্তু আরেকটা কমন নাম আছে, এই দুইটাকেই হচ্ছে তোমার সমস্যমান পদ বলা হয়। কি বলা হয়? সমস্যমান পদ বলা হয়। তার মানে সিংহ এবং আসন এই দুইটাই আমাদের কি? সমস্যমান পদ। দেখো এই জায়গায় হচ্ছে আমাদেরকে এইখানে আলোচনাগুলোর মধ্যে একদম লাস্টে কিন্তু বলে দিছে যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে সমস্যমান পদ বলে। তো এই গেল হচ্ছে আমাদের টার্মের যে বিষয়গুলো। আশা করি তোমরা এরপর থেকে কনফিউজড হবে না। সমাস প্রক্রিয়ায় যে আমরা শব্দ গঠন করব, তো শব্দটা গঠন হয় কিভাবে সেটা আমরা দেখলাম। শব্দটা দেখতে কিরকম হয় সেটা এখন আমরা একটু চিন্তা করি, ঠিক আছে। তো দেখো এই যে সমস্ত পদটাকে সাধারণত আমরা চেষ্টা করি এক শব্দে লেখার জন্য,
কিন্তু সবসময় যে এটাকে এক শব্দে লিখবো ব্যাপারটা এরকম না। যেমন দেখো এই জায়গায় হচ্ছে সিংহাসন যেটা আসলো না, এটা তো একটা পদ, মানে একটা শব্দ। পদ আর শব্দের মধ্যে কনফিউজ হওয়া যাবে না। শব্দ যখন আমরা বাক্যে ব্যবহার করি তাকে পদ বলে, মিনিং যদি থাকে, মানে তোমার হচ্ছে অর্থ ছাড়া উল্টাপাল্টা কিছু হচ্ছে এই জায়গায় ইউজ করা যাবে না, সেটাকে আমরা পদ বলতে পারবো না। তো দেখো সমস্ত পদ এক শব্দে লেখা হয়। যেমন হচ্ছে সময়সূচি, এটা হচ্ছে একটা পদে আমরা লিখছি, এটা হচ্ছে নর্মালি আমরা যেটা লিখি, কিন্তু মাঝে মধ্যে অন্যরকম হতে পারে। যেমন দেখো উচ্চারণ করার সুবিধার জন্য বা অনেক সময় হচ্ছে অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে হাইফেন দেওয়া হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তোমার পূর্বপদ এবং পরপদকে আলাদা লেখা হয়। হাইফেন দিয়ে লেখা হয়েছে কোথায় দেখো, স্কুল কলেজ, যেটা মাঝখানে হাইফেন দিয়ে লেখা হয়েছে। এবং পরীক্ষা নিয়ন্ত্রক, এখানে হচ্ছে আলাদা করে পদটাকে, দুইটা পদকে লিখে আমরা রিপ্রেজেন্ট করছি। তো এই দুইটা আমরা কেন করি? কারণ হচ্ছে এটা আমাদের একে তো অর্থের বিভ্রান্তি তৈরি করে না, মানে হচ্ছে একসাথে লিখতে গেলে ধরো তোমাকে লেখা হইলো এই জায়গায়, মনে করো এখানে কোনো গ্যাপ নাই, পরীক্ষা নিয়ন্ত্রক একসাথে লিখে দিছে, রেখে হইলো কিছু ভালো লাগবে আমরা কিভাবে ইউজ করি বা লিখি না। বা ধরো হচ্ছে স্কুল কলেজ, স্কুল কলেজ এরকম ভাবে লিখলো তোমাকে স্কুল, ঠিক আছে, কলেজ। তো এরকম ভাবে যদি তোমাকে কেউ লেখে বা তুমি যদি দেখো এরকম লেখা, তাহলে তুমি ভাববা যে এ তো অশিক্ষিত, ঠিক আছে, তো লিখতে পারে না। তো আমরা এভাবে সুন্দরভাবে প্রকাশ করার জন্য বা হচ্ছে যাতে আমরা মিনিংটা ঠিকমতো বুঝতে পারি, তাই হচ্ছে মাঝখানে অনেক সময় গ্যাপ দেই, স্পেস থাকে, বা হচ্ছে তোমার অনেক সময় হাইফেন ইউজ করা হয়। সমাসের কয়েকগুলা টাইপ আছে, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি সমস্যায় পড়ে হচ্ছে টাইপগুলা মনে রাখতে, টাইপগুলা বুঝতে, এবং কোন টাইপের এক্সাম্পল কোনটা এটা আইডেন্টিফাই করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়, তাই না? তো সমাস তোমরা অনেক জায়গায় অনেক টাইপের দেখবা, ঠিক আছে, কিন্তু আমরা যে বইটা ফলো করতেছি, আমাদের যে বোর্ড বই অনুযায়ী সমাস হচ্ছে 4 প্রকার, ঠিক আছে। অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস 4 প্রকার। এই 4টা টাইপ নিয়ে হচ্ছে আমরা শিখব। ওকে, প্রথমটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস, দ্বিতীয়টা কর্মধারয় সমাস, তৃতীয়টা হচ্ছে তৎপুরুষ সমাস, এবং লাস্টেরটা হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। তো এই সমাসের ভিতরে আবার কতগুলো টাইপ আছে। তো এখন তোমাদের ভয় পেয়ে গেলে চলবে না যে ভাই টাইপ, সমাস একটা জিনিস এতক্ষণ ধরে বুঝাইলেন, ঠিক আছে, 12 মিনিট হয়ে গেল সমাস বুঝাইলেন, বুঝলাম। তারপরে এখন হচ্ছে সমাসের টাইপ আছে, আবার টাইপের ভিতরে টাইপ আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন যদি না শেখো, মানে টু বি অনেস্ট, এইচএসসিতে গিয়ে শিখতে হবে। এইচএসসিতে যদি তুমি শিখতে নাও চাও, তাও অ্যাডমিশনে গিয়ে তুমি যদি এরকম কোনো পরীক্ষায় মনে করো যে পার্টিসিপেট করতে চাও, তোমাকে সমাস শিখতে হবে। তো ইটস বেটার টু লার্ন নাও। ওকে, দেখো, তো এখন দ্বন্দ্ব সমাসের ব্যাপারে আসি। দ্বন্দ্ব সমাসে যাওয়ার আগে তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরো দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে ক্ল্যাশ, মারামারি, যুদ্ধ, ঠিক আছে, যুদ্ধ না, ধরো হচ্ছে মারামারি। ওকে, তো এখন ক্ল্যাশ কখন হয় চিন্তা করো তো। ধরো একটা এলাকা আছে, এই এলাকায় হচ্ছে 2টা মাস্তান আছে। ওকে, তো মাস্তানরা অলওয়েজ মারামারি করে না, এটা সেটা নিয়ে চাঁদা তোলা, হাবিজাবি, অনেক কিছু, বাংলাদেশের কালচার যেটা আর কি, ঠিক আছে। তো 2টা মাস্তান আছে, এখন একজন বেশি পাওয়ারফুল, আরেকজন কম পাওয়ারফুল, এখানে কোনো মারামারি হবে বা ফাইট হবে না? হবে না। কারণ কি, যে কম পাওয়ারফুল ও জানে ওই বড়টার সাথে হচ্ছে সে পারবে না। ফাইট বা হচ্ছে ক্ল্যাশ, মারামারি তখনই হয় যখন 2 সাইড সেম হয়। ওকে, 2 সাইড মনে করে যে আমি ওর সমান, এখন মারামারি করে দেখবো কে স্ট্রঙ্গার। ওকে, তো আমাদের দ্বন্দ্ব সমাসের কনসেপ্টটাও হচ্ছে অনেকটা এই রকম। ওকে, দ্বন্দ্ব কখন হয়? যখন 2 সাইড সমান হয়। এরকম তোমার দ্বন্দ্ব সমাস ওই সমাসগুলোতেই বলে যে সমাসগুলার সমস্যমান পদগুলোর অর্থ প্রাধান্য সেম থাকে বা একই থাকে, মানে সমস্যমান পদ, মানে যতগুলা পদ আছে সমস্ত পদের মধ্যে এই সবগুলার ভ্যালু হচ্ছে সেম থাকে। ওকে, এবার সংজ্ঞা দেখি। ধরো দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে, যেটা আমরা দেখলাম একটু আগে, শুনলাম, তাই না? আশা করি এই এক্সাম্পল দেওয়ার পর কখনো ভুলবা না। ওকে, থ্যাংক মি লেটার, সমস্যা নেই। যেমন দেখো সোনা রূপা, এই সমস্ত পদের ব্যাসবাক্য সোনা ও রূপা, ঠিক আছে, সোনা রূপা। এখন তুমি বলতে পারো যে সোনা রূপা এটা একটা সমস্ত পদ, বুঝলাম, সোনা ও রূপাকে হচ্ছে কনভার্ট করে সোনা রূপা বানানো হয়েছে, এটা সমাস হয়েছে, কিন্তু এখানে আসলে দ্বন্দ্ব সমাস কিভাবে হলো? এক্সাম্পলটা খেয়াল করো, সোনা রূপার দাম বেড়ে গেছে। ওকে, তো এখানে কি বোঝাচ্ছে যে সোনার দাম বেশি বাড়ছে, রূপার দাম কম বাড়ছে, এরকম কিছু বলছে না। সোনার দাম যতটুকু বেড়েছে ওই হারেই হচ্ছে রূপার দাম বেড়েছে। তার মানে এখানে দুইজনকেই সেম প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের সমস্ত পদ, সোনা রূপা, এটা হচ্ছে আমাদের সমস্ত পদ, এবং এখানে হচ্ছে সোনা এবং রূপা এই দুইটার প্রায়োরিটি কি সেম। আর একটা সহজ এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাই। যেমন দেখো এখানে হচ্ছে মা বাবা দেওয়া আছে, রাইট? তো তোমাকে বলা হলো যে মা বাবাকে সম্মান করো বা মা বাবার কথা শুনবে। এক্সাম্পলটা যদি আমরা ধরি, তো মা বাবা এটা হচ্ছে একটা দ্বন্দ্ব সমাস, ঠিক আছে।
তো মা বাবার কথা শুনবে, এখানে কি তোমাকে বলা হচ্ছে মায়েরটা একটু বেশি শোনো বাবারটা কম, বা বাবাকে বাবাকে বেশি সম্মান করো মাকে একটু কম করো? না, বলা হয়েছে মায়ের কথা যতটুকু শুনবে বাবার কথাও ঠিক ততটুকুই শুনবে। তার মানে দুইজনকেই সেম প্রাধান্য দেওয়া হচ্ছে। তো এইখানে আমরা বুঝতে পারলাম আমাদের সংজ্ঞার মিনিংটা। সেটা সংজ্ঞা কি বলছে, যে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থকে যদি সেম প্রাধান্য সেম ইম্পর্টেন্স দেওয়া হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, দ্বন্দ্ব সমাস। যেমন হচ্ছে তোমার মা ও বাবা, মা বাবা, স্বর্গ নরক, স্বর্গ নরক, জমা ও খরচ, ঠিক আছে, জমা খরচ, হাত ও পা, হাত পা। তো এই জায়গায় তুমি হচ্ছে মানে অনেক কিছু দেখতে পারবা। যেমন ধরো হচ্ছে দুইটা বিশেষ্য হতে পারে, ঠিক আছে, দুইটা বিশেষ্য একসাথে হয়ে তোমার কি হয়েছে, তোমার একটা দ্বন্দ্ব সমাস তৈরি করেছে, বিশেষ্য হতে পারে। তারপর হচ্ছে তোমার মনে করো দুইটা বিশেষণও হতে পারে, দুইটা সর্বনামও থাকতে পারে, ঠিক আছে। আবার দুইটা বলতেছি এটা হলো কমন, দুইয়ের বেশি হতে পারে, এটা আমরা দেখবো একটু পরে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বিপরীতার্থক দুইটা শব্দ থাকতে পারে। যেমন আমরা এই জায়গায় দেখতেছি স্বর্গ এবং নরক, স্বর্গ যেই কথা, নরক কি সেম না, দুইটা একটার অপোজিট, ওকে, এরকম কম্বিনেশন হতে পারে। জমা ও খরচ, জমা এক কথা, খরচ করা হচ্ছে আরেক কথা, ওটা পুরো অপোজিট, তাই না? তো এরকমও হয়। তো হাত ও পা, আবার দেখো এটা সিমিলার, দুইটাই হচ্ছে আমাদের বডি পার্টস বোঝাচ্ছে, তাই না? তো এরকম ভাবে হচ্ছে আমাদের একটা কম্বিনেশন হতে পারে, যেটা এই লাইনে আমাদেরকে বলা হয়েছে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয় সেম টাইপের বিপরীত পুরো অপোজিট, ঠিক আছে, অনুরূপ, ঠিক আছে, সিমিলার মানে এই যে হাত পা যেরকম, এরকম শব্দের সংযোগ হতে পারে, ঠিক আছে। একদম মেইন কনসেপ্টটা আমাদের বুঝলেই হবে, সেটা হচ্ছে কি প্রতিটা সমস্যমান পদের অর্থের প্রাধান্য সেম থাকে, ওকে। তারপর দেখো এখন এই জায়গায় আমরা নতুন একটা কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের মধ্যেই কিন্তু নামটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস, ঠিক আছে, অলুক দ্বন্দ্ব সমাস। এখন অলুক দ্বন্দ্ব সমাস বোঝার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বিভক্তি। কি বিভক্তি? এখন বিভক্তি আমরা যে বুঝবো, বিভক্তি আমরা কেমনে বুঝবো? দেখো, বিভক্তি বোঝার জন্য আমরা আগের ক্লাসগুলোতে হচ্ছে আলোচনা করছি, তাও হচ্ছে আবার আমরা নতুন করে আলোচনা করি। সেটা হচ্ছে বিভক্তি হচ্ছে শব্দের শেষে যুক্ত হয়, ঠিক আছে, বা পদের শেষে হচ্ছে যুক্ত হয় এবং ওই পদটাকে অন্য একটা পদের সাথে কানেক্টেড করে, ঠিক আছে। যেমন আমি যদি বলি যে বাবাকে চা দাও, এটাকে যদি আমি বলি বাবা চা দাও, ঠিক আছে, হয়তো বোঝাচ্ছে যে বাবার কাছে তুমি চা চাচ্ছ, কিন্তু এখানে যদি আমি সুন্দর মতো কে অ্যাড করে দিই, এই পার্টটুকু যদি অ্যাড করে দিই, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হয় না, যে বাবাকেই চা দিতে বলতেছি, মানে চাটা কে খাবে? বাবা খাবে। তো এই যে বাবা এবং চা, এই দুইটা পদের সাথে সম্পর্ক কিন্তু আগের বাক্যে ছিল না, বাবা চা দাও, ঠিক আছে। যখন আমি বলতেছি বাবাকে চা দাও, মানে এই জায়গায় একটা বিভক্তি যখন এসে হচ্ছে আমাদের অ্যাড হয়, তখন এই পদটার সাথে এই পদের একটা কানেকশন হয়ে যায়। বুঝতেছো না, যে বাবাকে চা দিতে বলতেছে মানে বাবা চা খাবে, বাবার চায়ের সাথে সম্পর্ক ক্রিয়েট হলো এই বিভক্তির মাধ্যমে, এবং এই বিভক্তিটাই হচ্ছে আমাদের অন্যয়টা সাধন করে। অন্যয় মানে সম্পর্ক, একটা শব্দের সাথে বা একটা পদের সাথে অন্য একটা পদের সম্পর্ক যেটা বাক্যে স্থাপন করে তাকে আমরা বিভক্তি বলি, ঠিক আছে। এখন বিভক্তি নিয়ে এত কথা আমি কেন বলতেছি, ব্যাপারটা হচ্ছে আমরা এখন বুঝবো। ধরো তোমাকে একটা এক্সাম্পল আমি লিখলাম বা তোমাকে দেখালাম, সেটা হচ্ছে কি হাতে পায়ে, ঠিক আছে, বা হচ্ছে তোমার মনে করো যে হাতে, ঠিক আছে, হাতে, বা হচ্ছে তোমার মনে করো যে দেশে বিদেশে, ঠিক আছে, দেশে বিদেশে, কয়টা লিখলাম, ঠিক আছে, হাতে। এখন হাতে এই শব্দটা ক্রিয়েট হয়েছে কিভাবে একটু চিন্তা করো। হাত একটা শব্দ, তার সাথে এ বিভক্তিটা যুক্ত হয়েছে, হয়ে গেল কি হাতে। এ হচ্ছে একটা সপ্তমী বিভক্তি, ঠিক আছে। তো এই যে শব্দটা, হাতে যে শব্দটা বা পদটা যেটা আছে, এটা একটা তোমার কি যুক্ত পদ বা শব্দ, আমরা ইজিলি বলতে পারবো এখানে বিভক্তি যুক্ত আছে, তার মানে এটা একটা বিভক্তিযুক্ত পদ, ঠিক আছে। দেশে বিদেশে, দেশেকে যদি তুমি একটু বিশ্লেষণ করো, দেশ যোগ এ হয়ে গেল দেশে, এখানেও বিভক্তিযুক্ত, ঠিক আছে। বিদেশ যোগ এ, ঠিক আছে, বিদেশ যোগ এ, এখানেও বিভক্তিযুক্ত, তার মানে এই প্রতিটাই হচ্ছে বিভক্তিযুক্ত এক একটা পদ। এত কিছু বললাম এই অলুক দ্বন্দ্ব সমাস বোঝার জন্য। এখন তুমি বলতে পারো যে ভাই একটা টাইপ বোঝার জন্য এত আলোচনা কিসের, ঠিক আছে। অলুক যে শুধুমাত্র দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আছে তা না, অন্যান্য সমাসেরও অলুক সমাস থাকে, ঠিক আছে। মানে তুমি যদি চিন্তা করো যে এই সমাসের টাইপগুলো হচ্ছে একটা মানুষ, আর অলুক সমাস হচ্ছে তাদের হাত, প্রতিটা মানুষেরই হাত থাকে কম বেশি, ঠিক আছে। তো প্রতিটা সমাসেরই কিছু এক্সেপশনাল পার্ট হচ্ছে আমাদের এই জায়গায় থাকে, যেটা নিয়ে আলোচনা করতে হয়। এখন আসো আমরা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস বোঝার চেষ্টা করি। দ্বন্দ্ব সমাস তো বুঝছি, অলুক দ্বন্দ্ব বুঝে যাব। কিছু দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদের, কোন পদ? পূর্বপদ এবং পরপদের বিভক্তি
সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে। কি থাকে? বিদ্যমান থাকে। কথাটা কঠিন করে বলছে, একটু সহজ করে দিই। সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে মানে কি? সমাস হয়ে যাওয়ার পরেও বিভক্তিগুলা হচ্ছে থেকে যায়, বিভক্তিগুলা লোপ পায় না। ঠিক আছে? এই ধরনের দ্বন্দ্ব সমাসের নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। মানে এক কথায় যদি তোমাকে আমি বলি, যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদের বিভক্তি থেকে যায়, লোপ পায় না। আবারও বলি, যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদের বিভক্তি লোপ পায় না, বিদ্যমান থাকে সমাস হওয়ার পরেও, তাকে আমরা বলি হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস, এক কথায়। ঠিক আছে? তো ধরো আমরা এক্সাম্পল দেখি। এই যে হাতে ও কলমে, এটা হয়ে গেল হচ্ছে হাতে কলমে। ওকে, এটা আমাদের একটা দ্বন্দ্ব সমাস। এখন হাতে ও কলমে পূর্বপদে হাত যোগ এ বিভক্তি ছিল, কলম যোগ এ বিভক্তি ছিল। সমাস হওয়ার পরেও কিন্তু এই যে দেখো হাতে কলমে বিভক্তিগুলো রয়ে গেছে, হাত কলম হয়ে যায় নাই। যদি এটা মনে করো যে হাতে কলম না হয়ে এটা যদি হাত হইতো, ঠিক আছে, আর এটা যদি কলম হইতো, এ যদি লাস্টে হচ্ছে অ্যাড না থাকতো, তাহলে এটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলতাম, কিন্তু অলুক দ্বন্দ্ব বলতে পারতাম না। এইখানে যে বিভক্তিটা ছিল হাতে, এটা এখানে রয়ে গেছে। কলমে যে বিভক্তিটা ছিল এটা এখানে রয়ে গেছে। যেহেতু বিভক্তিগুলো লোপ না পেয়ে রয়ে গেছে এবং এটা একটা দ্বন্দ্ব সমাস, তো আমরা বলতে পারি এটা 100 একটা অলুক দ্বন্দ্ব সমাস। আরেকটা এক্সাম্পল দেখো, চোখে মুখে। ঠিক আছে, এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, দেখবা হচ্ছে চোখ যোগ এ, সেম ওয়েতে মুখ যোগ এ। ঠিক আছে, এইটা সমাস হওয়ার পরেও কিন্তু চোখ এ, এই যে দেখো এখানে একটা এ কানেক্টেড রয়ে গেছে। মানে যে বিভক্তিটা আমি বলতেছি, বিভক্তির অনেকগুলো টাইপ আছে, 7টা বিভক্তি হয়, 7 টাইপের বিভক্তি হয়, সেগুলো আমরা দেখব তৎপুরুষ সমাসে। তো এখন হচ্ছে এই যে এ একটা বিভক্তি, ওকে, এই বিভক্তিটা কিন্তু দিন শেষে লোপ পায় নাই, রয়ে গেছে। আর যেহেতু এটা একটা দ্বন্দ্ব সমাস, বিভক্তি লোপ পায় নাই, তাই আমরা বলতে পারবো এটা অলুক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, সমসমান পদ কখনো কখনো দুইয়ের বেশি হতে পারে। যেটাকে বললাম যে দুই একাধিক বলতে কি দুইটা হয়, বাট হচ্ছে 3টা 4টাও হতে পারে। যেমন ধরো হচ্ছে সাহেব বিবি ও গোলাম, এটা দ্বন্দ্ব সমাস হয়ে কি হয়ে গেল? সাহেব বিবি গোলাম। ঠিক আছে, তো সাহেব বিবি গোলাম, এটা বিশেষ করে হচ্ছে যে আমরা তাস খেলি, অনেকে খেলে, তো সেই তাসের কিছু কার্ডের নাম থাকে হচ্ছে সাহেব বিবি গোলাম, বাংলায় এরকম বলা হয়। ঠিক আছে, তো এই যে দেখো প্রতিটা ওয়ার্ডের বা প্রতিটা পদের কিন্তু এখানে প্রাধান্য সেম। ঠিক আছে, যেমন তোমাকে বলা হলো যে তাস খেলায় সাহেব বিবি গোলাম কার্ড বা হচ্ছে এই ধরনের কার্ড থাকে, তো সাহেবও থাকে, বিবিও থাকে, গোলামও থাকে, তিনটাকেই সেম প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাই না? তো এরকম তিনটা আমরা দেখতেছি, সমস্ত সমস্ত পদের মধ্যে 3টা আলাদা আলাদা পদ আছে, এবং আমরা বুঝলাম যে সমসমান পদ, এই যে দেখো এখানে সমসমান কয়টা? 1টা 2টা 3টা। ওকে, সমসমান পদ কখনো 2-এর বেশি হতে পারে। যেমন মনে করো তোমাকে বলা হয়তো যে হাত পা নাক মুখ চোখ, এই 4টা পদ, হাত পা নাক মুখ চোখ, 5টা পদ, এই 5টা পদ মিলিয়ে হচ্ছে একটা সমাস তৈরি হয়েছে। সমস্ত পদের মধ্যে কয়টা পদ আছে? 5টা। এই জন্য কি এটা সমাস হবে না? অবশ্যই হবে। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, তো দ্বন্দ্ব সমাস আমরা কোন জায়গায় শেষ করব? একটা আইডিয়া মাথায় নিয়ে, সেটা হচ্ছে ভাইয়া বলছে যে দ্বন্দ্ব সমাস এমন একটা সমাস যেখানে সমস্ত পদগুলোর প্রায়োরিটি সেম থাকে। ঠিক আছে, তোমার লাইফে হয়তো অনেকে তোমাকে প্রায়োরিটি কম দেয়, বেশি দেয়, তাই না? কষ্ট লাগে অনেক, কিন্তু দ্বন্দ্ব সমাস এটা করা যাবে না। দ্বন্দ্ব সমাস অলওয়েজ সবাইকে হচ্ছে সেম প্রায়োরিটি দেয়। ওকে, তো এরপরে হচ্ছে আমরা কর্মধারয় সমাসে চলে যাবো। দেখো দেখতে দেখতে রঙ্গ তামাশা ঢং করতে করতে আমাদের একটা সমাস শেষ। এখন আমাদের 2 নাম্বারটাও দেখবা হচ্ছে চোখের পলকে শেষ হয়ে গেছে। আমি জানি চোখের পলকে শেষ হবে না, এবং সমাস হচ্ছে একটা কঠিন টপিক। আমি অনেক সহজভাবে বলার চেষ্টা করতেছি তোমাদেরকে। যদি তোমরা হচ্ছে একবারে ভিডিওটা দেখে না বুঝো, অবশ্যই 2বার দেখবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো দেখো, তো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস হচ্ছে এমন একটা সমাস, আমি সবার আগে তোমাদেরকে বেসিক আইডিয়াটা দিয়ে নিই, পরে হচ্ছে এদিকে যাই। পরপদের অর্থ প্রাধান্য বেশি থাকে যে সমাসে, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। দ্বন্দ্ব সমাসে আমরা কি দেখছি? দ্বন্দ্ব সমাসে হচ্ছে পূর্বপদ পরপদ দুইটার অর্থ প্রাধান্য বা ইম্পর্টেন্স সেম থাকে, কিন্তু দ্বন্দ্ব সমাস বলছে নো, মানে কর্মধারয় সমাস বলছে যে না, আমি এরকম না, আমি একটু ডিফারেন্ট হব। কিরকম? আমার কাছে পরপদের প্রাধান্য বেশি থাকবে। ঠিক আছে, পরপদের প্রাধান্য বেশি কিভাবে থাকে? ধরো তোমাকে বলা হলো যে নীল যে পদ্ম, নীল যে পদ্ম, এটা হয়ে গেল হচ্ছে নীল পদ্ম। ঠিক আছে, নীল পদ্ম, এটাকে আবার একটু রিভাইজ করি আমরা। ঠিক আছে, এই যে বড় একটা জিনিসকে, সমাসটাকে আবার একটু রিভাইজ করি, বড় একটা জিনিসকে যে আমরা ছোট করলাম, এই প্রসেসটাকে বলা হয় সমাস। এই জায়গায় নীল হচ্ছে পূর্বপদ, পদ্ম হচ্ছে পরপদ। ঠিক আছে, তো এটা আমাদের কি? ব্যাস বাক্য, এটা হচ্ছে আমাদের সমস্ত পদ, এবং নীল পদ্ম যে,
এই সবগুলোই হচ্ছে কি আমাদের সমস্যমান পদ। সমাস প্রক্রিয়ায় যে সকল পদ থাকবে সেগুলোই হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদের মধ্যে যেটা প্রথমে থাকে পূর্বপদ, যেটা পরে থাকে এটা হচ্ছে তোমার পরপদ বা উত্তরপদ, ঠিক আছে, পরপদ। ওকে, তো দেখো এই যে একটা সমাস, এটা একটু মিনিং নিয়ে চিন্তা করো, ঠিক আছে, তাইলে কর্মধারার সমাস আমরা বুঝে যাব কিভাবে। দেখো বলতেছে নীল যে পদ্ম, নীল পদ্ম, কি পদ্ম? নীল পদ্ম। ভাই নীল হোক, হলুদ হোক, কালো হোক, লাল হোক, বেগুনি হোক, মাল্টি কালার হোক, কোনো সমস্যা নেই, কিন্তু দিন শেষে এটা একটা পদ্ম ফুলকেই বোঝাচ্ছে। কি বলতেছি? দিন শেষে এটা একটা পদ্ম ফুলকেই বোঝাচ্ছে। এটা ফুলটা দেখতে যেরকমই হোক না কেন, এটা পদ্ম ফুল, ঠিক আছে। তার মানে এই যে পুরা সমাসটা ঘুরে ফিরে এই একটা পদ্মকেই বোঝায়। দ্যাটস ওয়াই এখানে প্রথম পদের প্রায়োরিটির থেকে বা ইম্পর্টেন্সের চেয়ে পরপদ বা দ্বিতীয় পদটার ইম্পর্টেন্স বেশি। আর যেই সমাসে পরপদের অর্থ প্রাধান্য বা মিনিংয়ের ইম্পর্টেন্স বেশি থাকে সেটাকে কি বলে? কর্মধারয় সমাস বলে, ঠিক আছে। তো এখন চলো হচ্ছে আমরা ডেফিনেশনের সাথে মিলাই। বলছে যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, ঠিক আছে, মানে পরপদের মানে ইম্পর্টেন্স বা হচ্ছে তোমার প্রায়োরিটি বেশি থাকে, তাকে আমরা বলবো কি? কর্মধারয় সমাস, ঠিক আছে। তো এক্সাম্পল দেখি চলো। গোলাপ নামের ফুল, কি বলতেছে? গোলাপ নামের ফুল হয়ে গেল কি? গোলাপ ফুল। এই জায়গায় গোলাপটা হচ্ছে আমাদের পূর্বপদ আর ফুলটা হচ্ছে আমাদের পরপদ। ফুল কি? ফুল হচ্ছে আমাদের পরপদ, ঠিক আছে। গোলাপ হোক আর মনে করো যে রজনীগন্ধা হোক, ঠিক আছে, জবা হোক, যে কোনো কিছু হোক, টিউলিপ হোক, ঘুরে ফিরে এটা একটা ফুলকেই বোঝাচ্ছে, ঠিক আছে, মানে এটা ফুলেরই নাম। তার মানে গোলাপের চেয়ে এখানে ফুলের প্রায়োরিটি বেশি, ঠিক আছে। যেরকম নীল পদ্মতে একটা পদ্ম ফুলকেই বোঝাচ্ছিল, দ্যাটস ওয়াই পদ্মের প্রায়োরিটি বেশি, এখানে হচ্ছে ফুলের প্রায়োরিটি বেশি। তার মানে আমরা দেখতেছি ঘুরে ফিরে পরপদের অর্থ প্রাধান্য এই জায়গায় বেশি থাকে। কিন্তু এরকম কিন্তু আমাদের দ্বন্দ্ব সমাসে দেখি নাই। দ্বন্দ্ব সমাসে দুইটার প্রায়োরিটি থাকতো, বাট এই জায়গায় হচ্ছে পরপদের প্রায়োরিটিটা বেশি। দ্যাটস ওয়াই আমরা এই সমাসকে কি বলবো? কর্মধারয় সমাস। আমাদের কর্মধারয় সমাসের কনসেপ্ট বোঝা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটু খাটাখাটি করবো এটা নিয়ে, ঠিক আছে। একটু ধৈর্য ধরে দেখো, কিছু করার নাই। আমারও অনেক কষ্ট লাগতো যখন হচ্ছে আমি ছোটবেলায় এগুলা মানে পড়তাম। আমি নিজে নিজে পড়ছি, তখন তো আর এত কিছু অ্যাভেলেবেল ছিল না, ইউটিউব ভিডিও বা হচ্ছে টিচাররা হচ্ছে এত এফোর্ট দিয়ে পড়াইতো না। অ্যান্ড ইউনো লাইক বাংলা টিচাররা অনেক মানে অলওয়েজ হচ্ছে গুরুগম্ভীর হয়, মানে অনেক সিরিয়াস থাকে এবং তারা হচ্ছে এত কিছু বোঝায়, এত রং ঢং করে পড়াইতে চায় না। তো আমি বুঝতাম না অত সহজে, নিজে নিজে বোঝা লাগতো। তো দেখো কিছু কর্মধারয় সমাসের সমস্যমান পদে যে যোজক থাকে, ঠিক আছে। এখন আমরা একটু সিরিয়াস টপিকে আসতেছি, ঠিক আছে, যেগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে। যেমন তোমাকে এমসিকিউতে প্রশ্ন করতে পারে যে কিছু কর্মধারয় সমাসের মানে নিচের কোন কর্মধারয় সমাসটিতে যে যোজক ব্যবহার করা হয়েছে। যোজক মানে কি? কানেক্টরের মতো কাজ করে, ঠিক আছে, কানেক্টরের মতো কাজ করে। যেমন মনে করো যে আমি তোমাকে যোজক কি এটাকে বোঝাই, ধরো খাস যে জমি, ঠিক আছে, খাস জমি বলতে সরকারি জমি বোঝায়, বুঝতে কঠিন হতে পারে। তো আমরা ভাজা যে বেগুন, বেগুন ভাজা, এটা দিয়ে হচ্ছে বোঝার চেষ্টা করে। দেখো ভাজা যে বেগুন, ঠিক আছে। তো মানে এই বেগুনটা এবং ভাজা, বেগুনটা যে ভাজা, এই দুইটার মধ্যে কানেকশন মানে ক্রিয়েট করতেছে হচ্ছে এই যে এই যোজকটা, মানে ভাজা যে বেগুন, মানে বেগুনটা যে ভাজা, এই কানেকশনটা ক্রিয়েট করতেছে হচ্ছে এই যে যোজকটা। যেমন দেখো সিদ্ধ যে আলু, আলুটা যে সিদ্ধ, এই সিদ্ধ আর হচ্ছে আলুর মধ্যে কানেকশন ক্রিয়েট করছে এই যে যোজকটা, ঠিক আছে। তো কর্মধারয় সমাসে হচ্ছে আমরা এরকম যে যোজক দেখতে পাবো কোথায়? কিছু কর্মধারয় সমাসে সমস্যমান পদে যে যোজক থাকে, ঠিক আছে। তো দেখো খাস যে জমি, খাস জমি। এখন এটা কর্মধারয় সমাস কিভাবে হলো? দেখো খাস যে জমি, খাস জমি ঘুরে ফিরে একটা জমিকেই বোঝায়, একটা জমিকে বা একটা ল্যান্ড, একটা প্রপার্টিকে বোঝানো হচ্ছে। দ্যাটস ওয়াই জমিটা হচ্ছে আমাদের কি এখানে প্রাধান্য বেশি পায় এবং এটাকে আমরা কর্মধারয় সমাস বলবো, ঠিক আছে। ভাজা যে বেগুন, ঠিক আছে, বেগুন ভাজা, এই জায়গায় আসলে হচ্ছে তোমার বেগুন বা হচ্ছে মনে করো যে ভাজা, এই দুটা নিয়ে তোমরা একটু কনফিউজ হয়ে যেতে পারো, ঠিক আছে, যে আসলে কোনটা পূর্বপদ কোনটা পরপদ, কনফিউজ হওয়ার কিছু নেই। এটা হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ, ঠিক আছে। সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ, মানে দেখো এই জায়গায় হচ্ছে পজিশনগুলো চেঞ্জ হয়ে গেছে, বাট আলটিমেটলি তুমি যদি একটু চিন্তা করো তো বুঝতে পারবা যে কোনটার প্রায়োরিটি বেশি দেওয়া আছে। ওকে, তো দেখো এইখানে আমরা যে যোজকের ব্যবহার দেখতে পাচ্ছি এবং এই এক্সাম্পলগুলো এবং বইয়ের মধ্যে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো মনে রাখা আমাদের ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন করে যে হচ্ছে কোন কর্মধারয় সমাসে, মানে নিচের কোন কর্মধারয় সমাসে যে যোজক ব্যবহার করা হয়েছে, তখন তোমার এগুলোর মধ্যে কোনটা চুজ করতে হবে, এগুলাই দেওয়া থাকবে, রাইট। তারপর দেখো কিছু কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হয়, সেগুলোকে হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস বলা হয়, ঠিক আছে। পূর্বপদ সংখ্যাবাচক, ঠিক আছে, মানে যেই কর্মধারয় সমাস তুমি প্রথমে আইডেন্টিফাই করবে এটা একটা কর্মধারয় সমাস, তারপর তুমি হচ্ছে ওই কর্মধারয় সমাসটাকে দেখবা যে পূর্বপদ বা
প্রথম পদটা সংখ্যাবাচক কিনা, বা এখানে সংখ্যা দেওয়া আছে কিনা, বা কোনো নাম্বার বোঝাচ্ছে কিনা, তাহলে সেটা কি সমাস হবে? তাহলে সেটা হবে হচ্ছে তোমার দ্বিগু কর্মধারয় সমাস। আমরা আগে দ্বিগু সমাস একটা আলাদা টপিকই পড়তাম, বা আলাদা টাইপই পড়তাম সমাসের, বাট এখন এটা কর্মধারয় সমাসের মধ্যে আমরা পড়ি, যেহেতু এদের মিনিংয়ের মধ্যে মিল আছে। ঠিক আছে, যেমন ধরো তিন ফলের সমাহার, তিন ফলের সমাহার ত্রিফলা। এখন তুমি বলতে পারো থ্রি দিয়ে আবার সংখ্যা বোঝায় নাকি? তো থ্রি দিয়ে কি বোঝায়? থ্রি মানেই তো তিন। ঠিক আছে, তোমরা যখন সংখ্যাবাচক শব্দ পড়বা তখন দেখবা হচ্ছে তিনকে থ্রি দিয়ে হচ্ছে বোঝানো যায়, বা তিনকে এক্সপ্রেস করার একটা ওয়ে হচ্ছে থ্রি। ওকে, তারপর দেখো চৌ, চৌ দিয়ে কত বোঝায়? চার, চার বোঝাচ্ছে। তার মানে এখানে সব ক্ষেত্রে প্রথমটায় দ্বিতীয়টায় আমরা কি দেখতে পাচ্ছি? পুরো পদটা হচ্ছে সংখ্যাবাচক। এবং দ্বিগু সমাস বা দ্বিগু কর্মধারয় সমাস বোঝার একটা ইজি টেকনিক হচ্ছে, ধরো এটা একটা কালেকশন বোঝায় বা একটা কানেকশন বোঝায়। কালেকশন বা কানেকশন মানে কয়েকটা জিনিস একসাথে বা কয়েকটা ব্যাপার একসাথে যুক্ত হচ্ছে, এরকম কিছু বোঝায় হচ্ছে আমাদের দ্বিগু কর্মধারয় সমাসে। যেমন এক্সাম্পলের থেকে আমরা বুঝতে পারবো চার রাস্তার মিলন, মানে চার রাস্তা যেই জায়গায় হচ্ছে এসে হচ্ছে মিলিত হয়েছে সেটাকে আমরা কি বলতেছি? চৌরাস্তা। ঠিক আছে, চারটা রাস্তার কানেকশন পয়েন্ট। ওকে, তিন ফলের সমাহার, সমাহার মানে হচ্ছে কালেকশন। তিনটা ফলকে একত্রিত করলে সেটাকে বলা হয় হচ্ছে ত্রিফলা। ঠিক আছে, তিনটা ফল আছে, খাওয়ার ফল, যেটা অন্য কোনো ফল না, পরীক্ষার ফল না। ওকে, তো দেখো এই যে সমাহার মিলন এগুলা বোঝায় হচ্ছে আমাদের দ্বিগু কর্মধারয় সমাসে। এবং প্রতি ক্ষেত্রে আমরা দেখছি পুরো পদে হচ্ছে আমাদের একটা সংখ্যা আছে, যদি ওটা বুঝতেও সমস্যা হয়, দেখো এখানে পুরো পদ হচ্ছে এটা, ঠিক আছে, পরপদ হচ্ছে এইটা। এখন তুমি বলতে পারো যে ভাই পুরো পদ এটা, পরপদ এটা হলো না কেন? কারণ আমাদের ডিফাইন করতে হবে সমস্ত পদ থেকে। ফলা হচ্ছে আমাদের পরপদ, রাস্তা হচ্ছে পরপদ। ঠিক আছে, তো এটা হচ্ছে পুরো পদ, এটা পরপদ। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা তোমার দ্বিগু কর্মধারয় সমাস আইডেন্টিফাই করতে পারি। তো দেখো কিছু কর্মধারয় সমাসে সমসমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়। ঠিক আছে, মানে ধরো হচ্ছে আমরা যে পড়ছিলাম না যে হচ্ছে তোমার সিংহ চিহ্নিত আসন সিংহাসন, সেখানে একটু হচ্ছে আমরা ফিরে যাই। দেখো সিংহ চিহ্নিত আসন। ওকে, এখন তুমি বলতে পারো এটা আবার আনছেন কেন? সিংহাসন তো আমার নাই, আমার বাপদাদার কেউই রাজা ছিল না। তো এই জিনিসটা আমাদের জন্য বোঝা সবচাইতে ইজি এক্সাম্পলটা দিয়ে, তাই তো সিংহ চিহ্নিত আসন। ওকে, এখান থেকে আমাদের কি হলো? এখান থেকে হলো হচ্ছে আমাদের সিংহাসন। ওকে, তো দেখো এখন এই জায়গাতে আমি একটু আগেই হচ্ছে তোমাদেরকে বলছি যে দেখো এখানে হচ্ছে আমাদের মানে সিংহাসনে এটা ক্রিয়েট হয় হচ্ছে সিংহ যোগ আসন দিয়ে, রাইট? মানে বলার সুবিধার্থে আমরা সিংহাসন বলি সিংহ যোগ আসন দিয়ে। তো সিংহ হচ্ছে আমাদের কি? পূর্বপদ। আসন কি আমাদের? পরপদ। পূর্বপদ আছে, আছে। পরপদ আছে, সেটাও আছে। চলে গেছে কি? চিহ্নিত, এটা কি আমাদের মধ্যপদ। ঠিক আছে, মানে এই পদটা কি? গায়েব। ওকে, মাঝের পদটা কি হয়ে গেছে? লোপ পেয়ে গেছে। লোপ পাওয়া মানে কি? গায়েব হয়ে যাওয়া। সমাসের স্বার্থে আমরা মধ্যপদটাকে বাদ দিয়ে দিছি। যে সকল সমাসে বা যে সকল কর্মধারয় সমাসে এরকম মধ্যপদটাকে বাদ দিয়ে দেওয়া হয় তাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে, মানে মধ্যপদলোপী মানে কি? মাঝের পদ লোপ পায় যে কর্মধারয় সমাসে। বোঝা গেছে? এখন চলো আমরা একটু চিন্তা করি। কিছু কর্মধারয় সমাসে সমসমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়। ঠিক আছে, মধ্যবর্তী এক বা একাধিক পদ গায়েব হয়ে যেতে পারে, এগুলাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। ঠিক আছে, তো ঘি মাখানো ভাত, ঘি ভাত। দেখো ঘি আছে, ঠিক আছে, ভাত আছে, এই যে ঘি আর ভাত আমরা পেলাম, মাখানোটা হচ্ছে আমাদের নাই, মাখানো আমাদের গায়েব হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলতে পারবো? এটা হচ্ছে তোমার মধ্যপদলোপী কর্মধারয় সমাস, যেহেতু আমাদের মধ্যপদটা হচ্ছে লোপ পেয়েছে। ওকে, এখন আমাকে তোমরা প্রশ্ন করবা যে ভাই এটা কর্মধারয় সমাস হয়েছে, আপনি শিওর কিভাবে? মধ্যপদলোপী তো পরে আসবে আরো। তো দেখো এটা যে কর্মধারয় সমাস আমরা কিভাবে বুঝবো? দেখো ঘি ভাত, ঘিয়ে মাখানো নাকি ডালে মাখানো নাকি অন্য কিছুতে মাখানো, ডাজেন্ট ম্যাটার, এটা একটা ভাত, এটা ভাতকেই বোঝাচ্ছে। তো এখানে ভাতের প্রায়োরিটি বেশি, পরপদের প্রায়োরিটি বেশি বা অর্থ প্রাধান্য বেশি, তাই হচ্ছে এটা একটা কর্মধারয় সমাস। ঠিক আছে, তারপর দেখো হাত ঘড়ি, হাতে পরা হয় যে ঘড়ি। দেখো এখানে তোমাদের কিন্তু বলে দিচ্ছে যে এক বা একাধিক পদ লোপ পেতে পারে, একটা পদ লোপ পেতে পারে, যেখানে আমরা এখানে দেখছি চিহ্নিত লোপ পায়, ঠিক আছে, মাখানো লোপ পায়। এখন এরকম যে একটা পদই লোপ পাবে ব্যাপারটা এরকম না, একাধিকও লোপ পেতে পারে। যেমন মনে করো যে হাতে পরা হয় যে ঘড়ি, ঠিক আছে, হাত পুরোপদ, হাত পুরোপদ, ঘড়ি পরপদ, ঘড়ি পরপদ, পরা হয় যে, এটা মাঝখানে ছিল। এখানে কয়টা পদ আছে? এখানে তিনটা পদ আছে। এই তিনটা পদকে তুমি দেখতে পাচ্ছ সমস্ত পদে? না। তার মানে এই তিনটা পদ কোথায়? এই তিনটা পদ গায়েব হয়ে গেছে, এই তিনটা পদ লোপ পেয়েছে। মাঝখানের তিনটা পদ লোপ হওয়ার জন্য আমরা এই সমাসটাকে বলবো
তোমার মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখন হাত ঘড়ি, এটা তোমার হচ্ছে কর্মধারয় সমাস হলে কি হবে, চলো একটু চিন্তা করি। হাত ঘড়ি, ঠিক আছে, মানে যেটাই হোক, হাতে পরো, কপালে পরো, মাথায় পরো, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, এটা ঘড়িকেই বোঝাচ্ছে ঘুরে ফিরে, ঠিক আছে। তো এখানে ঘড়ি হচ্ছে আমাদের প্রায়োরিটি বেশি পায়, তাই আমরা এখানে পরপদের প্রাধান্য বেশি পাচ্ছি দেখে এটা কর্মধারয় সমাস, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যেটা আছে, অনেকেরই ড্রিম, আই ডোন্ট থিঙ্ক সো এটা সবার ড্রিম হওয়ার কথা, মজা করলাম, যাই হোক, ডোন্ট মাইন্ড তোমরা। তো দেখো, ঘর জামাই, ঠিক আছে, খুবই সুন্দর একটা কনসেপ্ট, খুবই সুন্দর একটা আইডিয়া, আর কি লাগে জীবনে, ওকে। তো দেখো, ঘর জামাই, এই যে ঘরে আশ্রিত জামাই, দেখো ঘর হচ্ছে আমাদের পূর্বপদ, ঠিক আছে, এটা এখানেও আছে, এখানেও আছে, জামাই পরপদ, জামাই পরপদ, আশ্রিত, এই আশ্রিতটা ছিল হচ্ছে মধ্যপদ। এটাকে কি আমরা এখানে পাচ্ছি না, এটা হচ্ছে লোপ পেয়ে গেছে বা গায়েব হয়ে গেছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে আমরা বলবো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। জামাই ঘরে থাকুক বাইরে থাকুক, ঘুরে ফিরে জামাইকেই বোঝাচ্ছে, ঠিক আছে, মানে ঘর জামাই, বাইরের জামাই, বিদেশি জামাই, যেরকমই জামাই হোক না কেন, জামাইকেই বোঝাচ্ছে, পরপদের প্রাধান্য বেশি, দ্যাটস ওয়াই এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কি একটু অবাক লাগলো? এতক্ষণ আমাকে এক জামা কাপড়ে দেখে এখন পাঞ্জাবিতে একটু চেঞ্জ করে আসলাম তোমাদের জন্য, সমস্যা নেই। তো এখন আমরা শিখবো কর্মধারয় সমাসের আরেকটা টাইপ, সেটা হচ্ছে কি আমাদের উপমান কর্মধারয় সমাস। এখন উপমান কর্মধারয় সমাসে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস বুঝতে হবে, সেই জিনিসগুলো কি, চলো সবার আগে হচ্ছে আমরা একটা এক্সাম্পল থেকে দেখে নিই। তো এখন আমি যদি লিখি যে উৎস জিরাফের মতো লম্বা, ওকে। তো উৎসটাকে, উৎস হচ্ছে আমার একটা জুনিয়র, ওকে, আমার খুব ক্লোজ জুনিয়র। তো তোমাদের মতো না, তোমাদের বয়সী না, তোমাদের থেকে বড়, ভার্সিটিতে পড়ে। তো উৎস অনেক লম্বা, বুঝতে পারছো? তো যখন হচ্ছে উৎসর সাথে কথা বলতে হয়, এভাবে কথা বলতে হয়, কিরে উৎস, কি অবস্থা, এরকম একটা অবস্থা। তো হচ্ছে উৎস জিরাফের মতো লম্বা। এখন উৎস যে লম্বা, হ্যাঁ, এটা তার একটা গুণ, ঠিক আছে, বা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য, তাই না? তো এখন উৎসকে আমি জিরাফের সাথে তুলনা দিয়ে তাকে বলতেছি লম্বা। তো এই জায়গায় যে লম্বা বললাম, এই লম্বাটা হচ্ছে ওই গুণবাচক শব্দ, ঠিক আছে। লম্বাটা কি? লম্বাটা হচ্ছে আমাদের গুণবাচক শব্দ, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। এখন সিম্পলি একটা জিনিস মাথায় তোমরা নিয়ে নাও, সেটা হচ্ছে যাকে তুলনা করা হয়, কি বললাম, যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয়, আর যার সাথে তুলনা করা হয়, কি বললাম, যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে উপমান, ঠিক আছে। তো এখন উৎস জিরাফের মতো লম্বা, আমি উৎসকে তুলনা করতেছি, তো এটা কি বলছিলাম, যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয়, ঠিক আছে। তো যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে উপমান। তো এই জায়গায় আমি উৎসকে কার সাথে তুলনা করতেছি, আমি জিরাফের সাথে তুলনা করতেছি, তার মানে জিরাফটা হচ্ছে আমাদের উপমান। আবার যদি একটু সামারাইজ করি, যাকে তুলনা করা হয়, উৎসকে তুলনা করতেছি, সে হচ্ছে উপমেয়, আর যার সাথে তুলনা করা হয়, আমি জিরাফের সাথে তুলনা করতেছি, সে হচ্ছে উপমান। আর যেই বৈশিষ্ট্য বা গুণ বা দোষ যেটাই বলো, যেটার কথা উল্লেখ থাকবে সেটা হচ্ছে আমাদের গুণবাচক শব্দ। এখন উপমান কর্মধারয় সমাসটা আসলে কি? উপমান কর্মধারয় সমাসটা হচ্ছে উপমানবাচক পদের সাথে, কার সাথে? উপমানবাচক পদের সাথে গুণবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের বেসিকটা বোঝা হয়ে গেল। এখন চলো হচ্ছে আমরা ডেফিনেশন থেকে শিখি। বলা হচ্ছে কি, যার সঙ্গে তুলনা করা হয় সে উপমান। আমরা অলরেডি জানি কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। দেখো, উপমানের সাথে গুণবাচক শব্দের সমাস হয়, এটা আমি বলে দিছি যোগ চিহ্ন দিয়ে, ঠিক আছে। এবং এগুলাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস, ঠিক আছে। চলো আমরা এক্সাম্পল দেখি, তাহলে বুঝবো। কাজলের মতো কালো, কাজল কালো। এখন কাজলের মতো কালো কি, সেটা কি বলা হচ্ছে? মানে চোখ হতে পারে বা অন্য কিছু হতে পারে, চুল হতে পারে, তাই না? তো দেখো, কাজলের মতো কালো, যার সাথে তুলনা করতেছি তার ব্যাপারে বলা আছে, ঠিক আছে। মানে কাজলের সাথে, এখানে ব্যক্তি বোঝাচ্ছে না, কাজল মানে আমরা যে চোখে কাজল দিই সেটা বোঝানো হচ্ছে। কাজল তো কালো হয়, তাই না? তো আমি কাজলের সাথে তুলনা করতেছি, তার মানে কাজল হচ্ছে আমার এই জায়গায় উপমান, ঠিক আছে।
আর এই জায়গায় হচ্ছে দেখতে কেমন বা বৈশিষ্ট্যটা এই জায়গায় বলা আছে সেটা হচ্ছে আমাদের কালো। তো কালোটা কি? কালোটা হচ্ছে আমাদের সেই গুণবাচক শব্দ, ঠিক আছে? এখানে কি উপমেয়র কোনো কিছু আছে বা উপমেয় দেওয়া আছে? দেওয়া নাই। উপমেয় সচরাচর হচ্ছে এখানে দেওয়া থাকেই না বলতে গেলে, ঠিক আছে? যদি বলা হতো যে কাজলের মতো কালো চুল, তাহলে আমরা বলতে পারতাম চুল হচ্ছে এই জায়গায় উপমেয়, কারণ চুলকে তুলনা করতেছি, ঠিক আছে? তাই চুল হচ্ছে উপমেয়। আমরা কাজলের সাথে তুলনা করতেছি, তাই কাজল হচ্ছে আমাদের উপমান। বলতেছি কালো, কালো হচ্ছে আমাদের গুণবাচক শব্দ, ঠিক আছে? তো এই জায়গায় সমাসটা কিভাবে হলো দেখো, কাজল এবং কালোর মধ্যে সমাস হয়েছে, ঠিক আছে? তো কাজলটা হচ্ছে আমাদের উপমান, ঠিক আছে? আর এই জায়গায় কালোটা হচ্ছে আমাদের গুণবাচক শব্দ। তার মানে সমাস হয়েছে কাদের মধ্যে? উপমানবাচক পদের সাথে গুণবাচক পদের সমাস হয়েছে, এবং দ্যাটস ওয়াই আমরা এটাকে বলবো হচ্ছে উপমান কর্মধারয় সমাস, ঠিক আছে? তো এই সমাসের পরপদ সাধারণত বিশেষণ হয়। যদি তোমাকে বলা হয় কোন কর্মধারয় সমাসের পরপদ সাধারণত বিশেষণ হয়, তখন তুমি বলবা উপমান কর্মধারয় সমাসের। তো কিভাবে পরপদটা বিশেষণ হয় দেখো, এই জায়গায় কাজল কালো বলা হচ্ছে। তো কালো বলতে আসলে একটা রংকে বোঝায়, কিন্তু এখানে আসলে কোনো একটা জিনিসের রং যে কালো বা কোনো একটা জিনিস দেখতে যে কালো সেটা বোঝানো হচ্ছে। দ্যাটস ওয়াই কালো হচ্ছে আমাদের এখানে বিশেষণ। গেল আমাদের এই সমাসটা। তারপর আছে দেখো উপমিত কর্মধারয় সমাস, ঠিক আছে? উপমিত কর্মধারয় সমাসটা খুবই সহজ, কারণ এর আগের এক্সাম্পলে বা এর আগের টাইপে আমরা অলরেডি জানি উপমান কাকে বলে, আমরা জানি উপমেয় কাকে বলে, আমরা জানি গুণবাচক শব্দ কাকে বলে, রাইট? তো এই জায়গায় হচ্ছে আমরা ইজিলি বুঝতে পারবো। দেখো যদি উপমান আর উপমেয়, ঠিক আছে, উপমান আর হচ্ছে উপমেয় এই দুইটার সমাস হয়, তাহলে সেটা হবে হচ্ছে তোমার উপমিত কর্মধারয় সমাস, ঠিক আছে? আমরা অলরেডি জানি উপমান কি উপমেয় কি, তাই না? চলো ডেফিনেশনটা দেখি। যাকে তুলনা করা হয় সে উপমেয়, আমরা জানি। যার সাথে তুলনা করা হয় সে উপমান, আর যে গুণের কথা উল্লেখ থাকে সেটা হচ্ছে গুণবাচক শব্দ। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়, ঠিক আছে? দেখো উপমান এবং উপমেয়র সমাস হয়েছে, ঠিক আছে? আগে পরে ডাজন্ট ম্যাটার। তো এগুলোকে আমরা বলবো হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। খুবই সহজ। দেখো পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের মতো, খুব সাহসী কোনো পুরুষের কথা এই জায়গায় বলা হচ্ছে, ঠিক আছে? তো তুলনা করতেছি কাকে? পুরুষকে। তো পুরুষ হচ্ছে এই জায়গায় আমাদের উপমেয়, ঠিক আছে? কার সাথে তুলনা করতেছি? সিংহের সাথে। বলাই হয়েছে পুরুষ সিংহের ন্যায়, মানে পুরুষ সিংহের মতো, এটা হচ্ছে আমাদের উপমান, ঠিক আছে? শর্টে লিখতেছি। দেখো সমাসটা হয়েছে সিংহ পুরুষ, ঠিক আছে? কি হয়েছে? সিংহ পুরুষ। সিংহ হচ্ছে আমাদের উপমান, পুরুষ হচ্ছে আমাদের উপমেয়। দেখো এখানে সাধারণ গুণের বা গুণবাচক শব্দের কোনো কিছুর উল্লেখ আছে? নাই। তো এখানে সমাসটা কাদের মধ্যে হয়েছে? উপমানবাচক পদের সাথে উপমেয়র সমাস হয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে আমরা বলবো উপমিত কর্মধারয় সমাস। আখি পদ্মের ন্যায়, ঠিক আছে? আখি পদ্মের ন্যায় মানে তোমার চোখ পদ্মের মতো সুন্দর কিছু বোঝাচ্ছে, সুন্দর চোখ বোঝাচ্ছে, ঠিক আছে? তো আমি আখি বা চোখকে তুলনা করতেছি, তাইলে আখি কি হবে? উপমেয়। পদ্মের সাথে তুলনা করতেছি, পদ্ম হচ্ছে উপমান, ঠিক আছে? পদ্ম আর আখির মধ্যে সমাস হয়েছে, মানে হচ্ছে উপমান, এবং উপমেয়র মধ্যেই হচ্ছে সমাস হয়েছে। দ্যাটস ওয়াই এটা উপমিত কর্মধারয় সমাস। মুখ চন্দ্রের ন্যায়, ঠিক আছে? চন্দ্রমুখ, ঠিক আছে? তোমরা হচ্ছে ভালোবাসার মানুষকে বলো তোমার মুখটা দেখতে চাঁদের মতো, ওকে? তো আবার মারা অনেক সময় ছেলে মেয়েদেরকে বলে আমার ছেলে মেয়ের চেহারাটা হচ্ছে চাঁদের মতো, চন্দ্রমুখ, ঠিক আছে? মানে চাঁদের মতো সুন্দর। তোমার চেহারা চাঁদের মতো হয়ে গেছে এটা বলে নাই, ঠিক আছে? চাঁদের মতো সুন্দর এটা হচ্ছে বলা হচ্ছে। দেখো মুখ চন্দ্রের ন্যায়, মুখকে আমরা তুলনা করতেছি, এটা হচ্ছে আমাদের তাহলে উপমেয়, ঠিক আছে? চন্দ্রের সাথে তুলনা করতেছি, এটা হচ্ছে আমাদের উপমান। দেখো সমাস হইছে কাদের মধ্যে? চন্দ্র আর মুখের মধ্যে। চন্দ্র হচ্ছে আমাদের উপমান, ঠিক আছে? মুখ হচ্ছে আমাদের উপমেয়। তো উপমানবাচক পদের সাথে যখন উপমেয়র সমাস হয় তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এখানে প্রতিটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ, ঠিক আছে? এই সমাসের উভয় পদই বিশেষ্য হয়। দেখো সিংহ পুরুষ বিশেষ্য দুইটাই। পদ্ম আখি কোনো কিছুর নাম বোঝাচ্ছে, আখি হচ্ছে তোমার একটা অঙ্গের নাম, পদ্ম একটা ফুলের নাম। চন্দ্র হচ্ছে কি একটা স্যাটেলাইটের নাম, উপগ্রহের নাম, আর হচ্ছে মুখ তো তোমার একটা অঙ্গের নাম। তো হচ্ছে এই জন্য এগুলো এক একটা বিশেষ্য, এখানে কোনো বিশেষণ আমরা দেখতে পাচ্ছি না। তো দেখো
এই জায়গায় আমরা আরেকটা টাইপ দেখব, সেটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ কর্মধারয় সমাসের। ঠিক আছে, কর্মধারয় সমাসটা একটু বড়, কিন্তু আমাদের কিছু করার নাই। দেখো, কিছু কর্মধারয় সমাসের উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়। ঠিক আছে, এগুলোকে রূপক কর্মধারয় সমাস বলে। এখন অভেদ কল্পনা মানে কি? অভেদ মানে হচ্ছে দুইটার মধ্যে আমি কোনো ডিফারেন্স দেখতেছি না, মানে দুইটাই সেম, দুইটাই আমার কাছে কি একই লাগতেছে। তো ব্যাপারটা দেখো, আমি যদি তোমাকে মানে কয়টা এক্সাম্পল বলি, ধরো এখানে আছে, ধরো তোমার মনটা এত খারাপ, ঠিক আছে, তো তোমার মন এত খারাপ মানে তোমার কাছে মনে হইতেছে ভাই দুঃখ এত বেশি, আমার দুঃখটা মনে হয় একটা সাগরের সমান। ওকে, হইতেই পারে, কষ্ট লাগতে পারে, ডিপ্রেশনে থাকতেই পারো, ঠিক আছে। বা তোমার মনের মধ্যে এতই রাগ, তোমার কাছে মনে হচ্ছে তোমার মনের রাগটা আগুনে কনভার্ট হয়ে গেছে, আগুনের মতো জ্বলতেছে তোমার মনের মধ্যে। বা তোমার মনের অবস্থা এমন যে একবার এইটা মন চায় আরেকবার এইটা মন চায়, ঠিক আছে, একবার এটা ভাল লাগে তো আরেকটা ওইটা ভাল লাগে। তো এরকম অবস্থা তোমার কাছে মনে হচ্ছে তোমার মনটা অনেকটা ওই যে নদীর মধ্যে যে মাঝি একবার হচ্ছে নৌকা নিয়ে এদিকে যায় আবার অন্যদিকে যায়, কোনো ঠিক ঠিকানা নাই, সেরকম। তো দুইটা জিনিসের মধ্যে তুমি কোনো তফাৎ দেখতেছো না, তুমি মনে করতেছো দুইটা জিনিস সেম তোমার কাছে, ঠিক আছে। তোমার দুঃখটা সাগরের মতো, তোমার মনটা মাঝির মতো, ঠিক আছে। তোমার ক্রোধ বা রাগটা, যদিও এক্সাম্পলটা এখানে নাই তাও বলতেছি, আগুনের মতো, ঠিক আছে। তো দেখো, এই জায়গায় অভেদ কল্পনা মানে হচ্ছে তুমি উপমান এবং উপমেয়, যেমন দেখো বিষাদ রূপ সিন্ধু, ঠিক আছে, মানে তোমার দুঃখ সাগরের মতো, ঠিক আছে, বা মন রূপ মাঝি, ঠিক আছে, তোমার মনটা মাঝির মতো। ওকে, এরকম উপমান এবং উপমেয় সম্পর্ক দেখতেছি আমরা এই জায়গাতে। ওকে, তো দেখো, এই যে বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, তুমি বোঝাচ্ছ তোমার বিষাদ বা দুঃখ এবং হচ্ছে সিন্ধু মানে হচ্ছে সাগর, এই দুইটার মধ্যে কোনো তফাৎ নাই, দুইটা একই রকম লাগতেছে। তো এই যে তুমি অভেদ কল্পনা করতেছো, দুইটাকে তুমি সেম মনে করতেছো, এরকম যদি অর্থ প্রকাশ পায় তাহলে আমরা সেটাকে বলবো রূপক কর্মধারয় সমাস। ঠিক আছে, মনরূপ মাঝি, তুমি তোমার মন এবং মাঝির মধ্যে কোনো তফাৎ দেখতেছো না, তুমি কি করতেছো? অভেদ কল্পনা করতেছো, এবং এই জন্য এটাকে বলা হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসে তোমার আরেকটা জিনিসের সাথে হচ্ছে তোমার আমরা মিলাইতে পারি, যেমন দেখো হচ্ছে এখানে একটা ম্যাটারিয়ালিস্টিক মানে হচ্ছে তোমার বস্তুবাচক, ধরো হচ্ছে যে জিনিসটা এক্সিস্ট করে, যে জিনিসটা হচ্ছে মনে করো রিয়েল, ওকে, যে জিনিসটা আমরা দেখতে পাই বা জিনিসটা আমরা বুঝি এটা রিয়েল। আর একটা ইমোশনাল বা অ্যাবস্ট্রাক্ট জিনিস, ঠিক আছে, যেটা হচ্ছে মনে করো যে দুঃখ কষ্টের মতো, যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, বাট ফিল করা যায়, ঠিক আছে। তো এরকম দুইটা জিনিসের যখন তুলনা হয় তখন সেটাকে আমরা বলি রূপক কর্মধারয় সমাস। মনে রাখো, সারা জীবন কাজে লাগবে, অ্যাডমিশন বিসিএস যাই বলো। ওকে, তো বিষাদ সিন্ধু, ঠিক আছে, বিষাদ দুঃখ এটা কি দেখা যায় না, এটা সেই অ্যাবস্ট্রাক্ট জিনিস। আর সিন্ধু সাগর এটা তো রিয়েল, ঠিক আছে, ম্যাটেরিয়াল। তো এই যে দেখো দুইটা জিনিসের মধ্যে তুলনা হয়েছে, দ্যাটস সো এটাকে আমরা রূপক কর্মধারয় সমাস বলতে পারি। মন মাঝি, ঠিক আছে, মন কি দেখা যায় না, সেটা হচ্ছে সেই অ্যাবস্ট্রাক্ট জিনিস, এবং তুলনা করছি মাঝির সাথে, মাঝি অবশ্যই রিয়েল। তো এরকম যখন আমরা এক্সাম্পল দেখবো আমরা বুঝে নিব এটা রূপক কর্মধারয় সমাস। ঠিক আছে, এখন আমরা চলে যাই তৎপুরুষ সমাসে। এখন তৎপুরুষ সমাসে যাওয়ার আগে আমাদের সবার আগে জানতে হবে বিভক্তির ব্যাপারে। ঠিক আছে, বিভক্তির একটা মূল কাজ হচ্ছে বিভক্তি অন্বয় সাধন করে, ঠিক আছে, মানে সম্পর্ক স্থাপন করে। কতগুলো বিভক্তি আছে? কয়টা? 7টা টাইপের বিভক্তি আছে, তার মধ্যে 6টার ব্যাপারে জানাটা ইম্পর্টেন্ট। তো দেখো, আমরা প্রথমে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি দেখি। দ্বিতীয়া বিভক্তি হচ্ছে তোমার কে, রে, এগুলো হচ্ছে তোমার দ্বিতীয়া বিভক্তি। ওকে, তারপরে আসে হচ্ছে তোমার তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি হচ্ছে তোমার দ্বারা, দিয়া বা দিয়ে, আমি দিয়ে লিখি বা দিয়া লিখি, যেটাই লিখি দিয়া। আর এটা হচ্ছে তোমার কর্তৃক, ঠিক আছে, কর্তৃক, এটা হচ্ছে তোমার বিভক্তি, তৃতীয়া বিভক্তি। তারপরে হচ্ছে তোমার মনে করো চতুর্থী বিভক্তি, এটার মধ্যে আছে হচ্ছে তোমার কে, জন্য, এগুলা হচ্ছে তোমার চতুর্থী বিভক্তি। এগুলা কেন বলতেছি? কারণ তৎপুরুষ সমাসের সাথে বিভক্তির সম্পর্ক খুব জটিল। ওকে, তারপর পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি হচ্ছে তোমার হতে থেকে চে, হতে থেকে চে, এগুলাই যে আছে তা না, এগুলা ব্যবহার হয়, ঠিক আছে, সবচেয়ে বেশি এগুলা ব্যবহৃত হয়। এখন এই যে হতে থেকে চে, এগুলা হচ্ছে একটা অনুসর্গ, ঠিক আছে। এখন তুমি বলতে পারো ভাই অনুসর্গ বিভক্তির মধ্যে কিভাবে আসলো? ওই যে বললাম বিভক্তির কাজ হচ্ছে অন্বয় সাধন করা, সম্পর্ক স্থাপন করা, ঠিক আছে। তো সম্পর্ক স্থাপনের কাজে যদি অনুসর্গ কাজে আসে তাহলে সেটাও বিভক্তির মধ্যে পড়ে। এটা এমন না বিভক্তি অনুসর্গ এগুলা আমাদের সায়েন্সের মতো বা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির মতো এরকম না যে যেটা যেই জায়গায় থাকার কথা, যেই টাইপের মধ্যে থাকার কথা সেখানেই থাকবে না। বাংলায় ব্যাপারটা একটু ব্রড, বাংলায় যেটা যেখানে ব্যবহার করা সুইটেবল আমরা সেই নামেই তাকে সম্বোধন করি, ঠিক আছে, এক কথায় বাধা ধরা কিছু নাই। তারপরে যদি মনে করো আমি এই জায়গায় ষষ্ঠীর কথা বলি, ঠিক আছে, ষষ্ঠী বিভক্তির মধ্যে তোমার আছে হচ্ছে তোমার র,
এর, এগুলো হচ্ছে তোমার ষষ্ঠী বিভক্তি। তারপর ধরো হচ্ছে সপ্তমী বিভক্তির কথা যদি আমরা বলি, তাহলে এ অন্তস্তীয় তে, এগুলো হচ্ছে তোমার সপ্তমী বিভক্তি। ওকে, তো এখন ধরো হচ্ছে অন্বয় সাধনটা কিভাবে হয় দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল তোমাদের দেখাই, খুবই কমন এক্সাম্পল। ঠিক আছে, মা শিশু চাঁদ দেখাচ্ছেন, কি চাঁদ দেখাচ্ছেন। এখন তুমি বুঝতে পারতেছো যে এখানে মা যে শিশুকে চাঁদ দেখাচ্ছেন এই ব্যাপারটা খুবই এভিডেন্ট, মানে এটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু একটা জিনিসের মিসিং আছে। সেটা কি, এখানে যদি আমি একটা কে অ্যাড করে দিই তাহলেই মানে সেন্টেন্সটা একদম কমপ্লিট হয়ে যায়। জাস্ট একটা কে, যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তিতে আছে, সেই আলোচনা আমাদের যাওয়া দরকার নাই। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মানে এই আলোচনা এইচএসসিতে। তো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখন আমি ক্লিয়ার হইতেছি যে মা এবং শিশুর মধ্যে একটা কানেকশন হয়, এই কানেকশনের বাংলাটাই হচ্ছে অন্বয়। অন্বয় সাধন মানে কি, একটা কানেকশন ক্রিয়েট করা। তো সেই কাজটা এই জায়গায় কে করতেছে, এই জায়গায় বিভক্তি করতেছে। ঠিক আছে, তো বিভক্তির কাজ হচ্ছে এটা। তো সেই অনুযায়ী যদি কোনো একটা অনুসর্গ বিভক্তির মতো কাজ করে, সেটা বিভক্তির মধ্যেই পড়বে। ঠিক আছে, এখন আমরা চলো ডেফিনেশন হচ্ছে আমরা দেখি, সমসমান পদের বিভক্তি, ঠিক আছে, এবং সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তার নাম তৎপুরুষ সমাস। মানে এই সমাসে তৎপুরুষ সমাস তখনই হবে যখন হচ্ছে কোনো একটা পদ থেকে, মানে নর্মালি এটা পূর্ব পদ হয়, পূর্ব পদ থেকে হচ্ছে কোনো বিভক্তি বা হচ্ছে সন্নিহিত উপসর্গ, সন্নিহিত মানে হচ্ছে ওই ওয়ার্ডটার সাথে যে উপসর্গটা থাকে, এই সন্নিহিত উপসর্গ লোপ পেয়ে মানে গায়েব হয়ে গিয়ে যে সমাসটা হয় সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। এবং তৎপুরুষ সমাসে হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য থাকে। এই জন্য অনেক সময় মনে করো কর্মধারয় সমাসকেও তৎপুরুষ সমাসের মধ্যে ফেলা হয়, কারণ তৎপুরুষ সমাস মানেই হচ্ছে পরপদের প্রাধান্য থাকবে, যেটা হচ্ছে আমরা কর্মধারয় সমাসে দেখে আসছি। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন, আর কিছু না। এখানে বিভক্তি লোপ পাবে, পরপদের অর্থ প্রাধান্য থাকবে, এইটাই। তো চলো আমরা দেখি বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ এই জায়গায় কি আছে। ঠিক আছে, দেখো দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, খেয়াল করে দেখো এই জায়গায় কে বিভক্তি ছিল, রাইট? তো এই যে দুঃখ কে প্রাপ্ত, এই যে কেটা কি এই জায়গায় আছে, নাই, কি হয়েছে, লোপ পাইছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা তৎপুরুষ সমাস। ছেলেকে ভোলানো, এই যে কে, এটা বিভক্তি, এটা কি এখানে আছে, নাই, তো এই জায়গায় কি হয়েছে, লোপ পাইছে। আর আমরা কি জানি, দেখো এই জায়গায় বলছে সমসমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় সেটাকে আমরা তৎপুরুষ সমাস বলবো। দুই জায়গায় লোপ পেয়েছে। পথের রাজা, ঠিক আছে, এই জায়গায় কি আমরা দেখতে পাচ্ছি। তার আগে হচ্ছে তোমাদের একটু সহজ করে দেই, দেখো হচ্ছে পথ যোগ এর, ঠিক আছে, পথের, এই খেয়াল করে দেখো এই জায়গায় হচ্ছে আমি ষষ্ঠী বিভক্তি লিখছি র এর, তার মানে এটা একটা বিভক্তি। ঠিক আছে, তো পথের রাজা, এই যে এরটা যে ছিল এখানে কি তুমি দেখতে পাচ্ছ না, তার মানে কি লোপ পেয়েছে, দ্যাটস ওয়াই এটা একটা তৎপুরুষ সমাস। গাছে পাকা, এটাকে একটু সিম্পলিফাই করলে দেখো গাছ যোগ হচ্ছে এ, এরকম ছিল, তো গাছে, কিন্তু এখানে কিন্তু গাছে নাই, গাছ পাকা হয়ে গেছে, তার মানে হচ্ছে এই যে এই বিভক্তিটা এই জায়গায় কিন্তু নাই, এটা লোপ পেয়ে গেছে। দেখো সপ্তমী বিভক্তি এ অ তে লিখে দিছি আমি। তো এই ফলে এইগুলা হচ্ছে বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ। তারপর দেখো সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে, ঠিক আছে। এখন অনুসর্গ জিনিসটা কি সেটা আমাদের সবার আগে বুঝতে হবে। অনুসর্গ হচ্ছে একটা পদের পরে বসে এবং ওই পদটাকে বাক্যের বাকি অংশের সাথে কানেক্টেড করে, ঠিক আছে। যেমন মনে করো এই জায়গায় যে বলতেছে যে বিয়ের জন্য পাগলা, এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি বিয়ের জন্য পাগলা। ওকে, ধর বা এখানে একটা সেন্টেন্স ছিল বিয়ের জন্য পাগলা আমার বড় ভাই, ঠিক আছে। তো এই সেন্টেন্সটা আমরা ইমাজিন করে নিই, বিয়ের জন্য পাগলা, কিসের জন্য, বিয়ের জন্য, ঠিক আছে। তার মানে এই যে জন্য, এই যে একটা উপসর্গ, সরি এই যে একটা অনুসর্গ, এই অনুসর্গটা কার সাথে কানেক্টেড, পূর্বপদ মানে প্রথম পদের সাথে কানেক্টেড। এবং বিয়ের জন্য পাগলা আমার বড় ভাই, এই যে পাগলা আমার বড় ভাই, এই যে পার্টটা সেন্টেন্সের, ওই সেন্টেন্সের পার্টের সাথে কানেকশনটা করতেছে এই জন্য, মানে অনুসর্গটা কার সাথে, এই যে তোমার সেন্টেন্সের বাকি পার্টের সাথে এই প্রথম পদটার, ঠিক আছে। যেমন মনে করো আমি একটু সহজ করে দেই, আমি ঢাকা থেকে বরিশাল, আমি কখনো বরিশাল যাই নাই, যদিও ইচ্ছা আছে যাওয়ার, দেখি বরিশালে বিয়ে শাদী হয় নাকি। ওকে, তো আমি ঢাকা থেকে বরিশাল যাচ্ছি। এখন তুমি চিন্তা করো এই জায়গায় থেকে, এটাকে আমি বলতেছি অনুসর্গ, এই অনুসর্গটা বোঝাচ্ছে যে ঢাকা থেকে মানে হচ্ছে ঢাকার সাথে কানেক্ট হয়ে বাকি পার্টের সাথে কানেকশনটা মেক করতেছে, যে তুমি যে ঢাকা থেকে বরিশাল যাচ্ছ, ঠিক আছে, এই যে থেকে এটা যদি না থাকতো তাহলে কিন্তু সেন্টেন্সটা মিনিংফুলি হইতো না। তো এই যে থেকে অনুসর্গটা এটা কি করে, এটা হচ্ছে একটা পদের পরে বসে এবং সেই পদটাকে মিনিংফুলি বাক্যের বাকি অংশের সাথে কানেক্ট করে, যে এখন তুমি বুঝতে পারতেছো যে তুমি ঢাকা থেকে বরিশাল যাচ্ছ,
ঠিক আছে, তো অনুসর্গগুলো বোঝা গেছে। তো মনে করো যে জন্য, থেকে, দিয়ে, এগুলা হচ্ছে এক একটা অনুসর্গ। তো এখন আমরা দেখব এই অনুসর্গগুলো লোপ পাইছে কিনা। দেখো মধু দিয়ে মাখা, ঠিক আছে, এটা কিন্তু লোপ পাইছে, দিয়েটা কিন্তু আমরা দেখতেছি না। ওকে, এখন দেখো এই যে দিয়েটা, এটা লোপ পাইছে আমরা কিভাবে বুঝবো? দেখো মধু দিয়ে মাখা, এই দিয়ে অনুসর্গটা এই যে আমাদের পূর্বপদ, এই পূর্বপদের সাথে কানেক্টেড। কিভাবে? একটু মিনিংফুলি চিন্তা করো। তোমাকে কিন্তু এখানে বলা হইতেছে মধু দিয়ে মাখছো, মাখা দিয়ে মধু করো নাই। যদি হয়তো মাখা দিয়ে মধু, যেটার কোনো মিনিং নাই, তাহলে আমরা বলতাম যে দিয়েটা আসলে সেকেন্ড পার্টের সাথে কানেক্টেড, মানে এই যে মাখার সাথে কানেক্টেড, পরপদের সাথে কানেক্টেড, পূর্বপদের সাথে না। তো আমরা পূর্বপদের সাথে কানেক্টেড একটা অনুসর্গ পাইছিলাম, যেটা হচ্ছে আমাদের সমস্ত পদে আমরা আর দেখছি না, সমস্ত পদে যেটা লোপ পেয়ে গেছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা বলবো এখানে সন্নিহিত। সন্নিহিত মানে আমি বলছিলাম যে পাশে থাকে বা কাছে থাকে। তো সন্নিহিত অনুসর্গটা এই জায়গায় লোপ পাইছে, দ্যাটস ওয়াই আমরা বলবো কি এটা হচ্ছে একটা তৎপুরুষ সমাস। রান্নার জন্য ঘর, ঠিক আছে, ঘরের জন্য রান্না না কিন্তু, ঠিক আছে, রান্নার জন্য মানে পূর্বপদের সাথে এই অনুসর্গটা হচ্ছে কানেক্টেড ছিল, যেটা এখানে নাই, লোপ পাইছে, তার মানে হচ্ছে এটা একটা কি তৎপুরুষ সমাস। তারপর দেখো বিয়ের জন্য পাগলা, এই জন্য অনুসর্গটা কিন্তু এখানে লোপ পাইছে, নাই, যেহেতু লোপ পাইছে পূর্বপদ থেকে লোপ পাইছে, পাগলার জন্য বিয়ে না, বিয়ের জন্য পাগলা, আর বিয়ে হচ্ছে পূর্বপদ, পূর্বপদের সাথে এই অনুসর্গটা কানেক্টেড ছিল এবং এটা লোপ পেয়ে গেছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা কি তৎপুরুষ সমাস। আগা থেকে গোরা, গোরা থেকে আগা বলে নাই, মানে হচ্ছে আগার সাথে এই যে তোমার হচ্ছে কি বলে এই তোমার অনুসর্গটা যুক্ত আছে এবং এইটাকে আমরা হচ্ছে আগা গোরা এই পার্টটায় দেখতে পাচ্ছি না, ঠিক আছে, লোপ পেয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা বলবো হচ্ছে এখানে সন্নিহিত অনুসর্গ লোপ পেয়েছে এবং এটাকে আমরা বলবো কি তৎপুরুষ সমাস। ঠিক আছে, তারপর দেখো কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না। আমি তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে আমাদের একটা সমাসের টাইপ আছে যেটা হচ্ছে কি আমাদের মানে বিভক্তি লোপ না পেলে হয়। ওকে, এবং সেইটাকে আমরা বলবো হচ্ছে অলুক সমাস। তো তৎপুরুষ সমাস থেকে যদি বিভক্তি লোপ না পায় তাহলে হচ্ছে আমরা সেটাকে বলবো অলুক তৎপুরুষ সমাস। এখন কথা হচ্ছে যে ভাইয়া যদি বিভক্তি লোপই না পায় তাহলে তৎপুরুষ সমাস হবে কিভাবে? তো ওই যে বললাম যে আসলে কিছু এক্সেপশনাল জিনিসপত্র থাকে, ওকে, যেগুলো আসলে কেন হয়েছে এটা আমিও জানি না, এরা কেন এটা বানাইছে এটা আমিও জানি না, কিন্তু এটা তৎপুরুষ সমাস, এটা তোমাকে আগে মানতে হবে। যে দেখো গরুর গাড়ি, ওকে, তো এটা যে কিছুরই গাড়ি হোক না কেন, এটা গরুর হোক, মহিষের হোক, ছাগলের হোক, ভেড়ার হোক, ঠিক আছে, মানে ওগুলোর গাড়ি তো হয় না, তো ঘোড়ার গাড়ি হোক, যাই হোক না কেন, এটা আলটিমেটলি একটা গাড়িকেই বোঝাচ্ছে। ঠিক আছে, তো গাড়িকে যেহেতু বোঝাচ্ছে তার মানে হচ্ছে এখানে পরপদের অর্থ প্রাধান্য বেশি, দ্যাটস ওয়াই এটা আমরা তৎপুরুষ সমাস বলতে পারবো। কারণ তৎপুরুষ সমাসের ডেফিনেশনেই আমরা কি দেখে আসছি যে এখানে এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাই না? তো পাচ্ছে এই জায়গায়, দ্যাটস ওয়াই এটা আমাদের তৎপুরুষ সমাস হবে। তো তারপর দেখো তেলে ভাজা, তেলে ভাজা হোক, ঘিয়ে ভাজা হোক, যে কোনো কিছুতেই ভাজা হোক, এটা একটা ভাজা জিনিস বোঝাচ্ছে, তো এই জন্য এখানে তৎপুরুষ সমাস হবে, পরপদের অর্থ প্রাধান্য আছে। এখন বিভক্তি লোপ পায় না কিভাবে? দেখো গরুর গাড়ি, এই জায়গায় গরু ছিল, ঠিক আছে, গরুর সাথে র বিভক্তি যুক্ত ছিল, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার ষষ্ঠী বিভক্তির উদাহরণ 6 নাম্বার। ঠিক আছে, তো এটা কিন্তু এখানে লোপ পায় নাই, যদি লোপ পাইতো তাহলে কি হইতো? গরু গাড়ি হইতো, হয়েছে, হয় নাই, তার মানে এটা একটা তোমার অলুক তৎপুরুষ সমাস। তেলে ভাজা, তেলটা যদি এই জায়গায় খেয়াল করো, ধরো হচ্ছে তেল যোগ হচ্ছে তোমার এ, তেলে, ওকে, এটা কি লোপ পেয়েছে এখানে? না, এখানেও হচ্ছে তেলেই আছে, এই বিভক্তিটা রয়ে গেছে, তার মানে বিভক্তি লোপ পায় না, দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে আমরা কি বলবো, এখানে হচ্ছে অলুক তৎপুরুষ সমাস হয়েছে। এই এক্সাম্পলগুলো মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখন আমরা চলে যাব বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাস বোঝার একটা সিম্পল কায়দা হইতেছে কি, দেখো যা বোঝাচ্ছে এক্স্যাক্টলি তা বোঝাচ্ছে না, যা মিন করতেছে এক্স্যাক্টলি তা মিন করতেছে না, অন্য কিছু বোঝাচ্ছে। ঠিক আছে, ধরো হচ্ছে সমস্ত পদ দেখে মনে হচ্ছে একটা, বা ব্যাস বাক্য দেখে মনে হচ্ছে আরেকটা। ব্যাস বাক্যের মিনিং আর সমস্ত পদের মিনিং এক হয় না সব সময়। তো কিন্তু যখন তুমি হচ্ছে সমস্ত পদটাকে ব্যাস বাক্যতে কনভার্ট করবা বা ব্যাস বাক্যটা দেখবা, মনে হবে যে এটার থেকে বেটার ব্যাস বাক্য তো হওয়া পসিবল না, যেটা হওয়া সেটাই হয়েছে। তো বহুব্রীহি সমাস মানে এটাই যে মনে হয় এক জিনিস বাট এটা বোঝায় আর এক জিনিস, যেটা মিন করে সেটা আসলে মিন করে না, অন্য কিছু মিন করে। দেখো যে সমাসে পুরোপদ বা পরপদের কোনোটির অর্থ না বুঝিয়ে, কিছুই বোঝায় না, অন্য কিছু বোঝায়, ঠিক আছে, তাকে কি বলে? তাকে বলে হচ্ছে তোমার বহুব্রীহি সমাস। যেমন তুমি খেয়াল করে দেখো বৌভাত মানে কি? বৌভাত মানে হচ্ছে বিয়ের পরে যে অনুষ্ঠানটা হয় আমাদের দেশে, আমাদের কালচারে, এটাকে আমরা মনে করো যে এখন বৌভাত বলি না, আমরা বলি রিসিপশন। ওকে, তো এই রিসিপশনে কি হয় দেখা যায় হচ্ছে ছেলে পক্ষ এটা আয়োজন করে, আবার অনেক সময় ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুইজনই আয়োজন করতে পারে বিয়ের পরে যে অনুষ্ঠানটা হয়।
নর্মালি আমরা একটা প্রোগ্রাম বুঝি। কিন্তু তুমি ব্যাস বাক্যটা একটু খেয়াল করো, বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, পরিবেশন মানে হচ্ছে সার্ভ করা। মানে কি বউ ভাত মানে যেই অনুষ্ঠানে বউ নিজে ভাত বেড়ে মানুষকে খাওয়ায় এটার বউ ভাত বলে না? বউ ভাতে তো সার্ভ করে যে কোনো কেউ সার্ভ করতে পারে, আত্মীয়র বাড়ির লোকজন করতে পারে, ছেলের বাড়ির লোকজন করতে পারে, ওয়েটার করতে পারে, বা যে ওখানে দায়িত্ব আছে সে করতে পারে। ঠিক আছে, তো দুটো তো কোনোভাবেই মিলতেছে না। বউ ভাত মানে তো আমরা এটা জানি না যে বউই ভাত হচ্ছে পরিবেশন করবে, বাট এইটার ব্যাস বাক্য এটাই হয়। তার মানে আমরা দেখতেছি ব্যাস বাক্যতে যে জিনিসটা মিন করতেছে সমস্ত পদে সেটা করতেছে না। আর এরকম যদি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে বহুব্রীহি সমাস। তারপর দেখো, পূর্বপদে বিশেষণ এবং পরপদে বিশেষ্য হলে তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। বহুব্রীহি সমাসের কয়টা টাইপ আছে, ঠিক আছে? তার মধ্যে প্রথমটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। তো সমানাধিকরণ বহুব্রীহি আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি? এখানে সম অধিকার নিশ্চিত করা হয়, ঠিক আছে? মানে এখানে বিশেষ্যও থাকবে, বিশেষণও থাকবে, দুইজনকেই প্রায়োরিটি দিতে হবে, দুইজনের অধিকার এই জায়গায় নিশ্চিত। দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার সমানাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন দেখো, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? এটার সাথে আবার গ্রামার মিলাই ফেলো না, সেটা মনে থাকে তোমাদের ভালো। পূর্বপদে বিশেষণ এবং পরপদে বিশেষ্য হবে, ঠিক আছে? খেয়াল করে দেখো, লাল পার যে শাড়ির, লাল পেরে। প্রথম কথা, এটা বহুব্রীহি সমাস কেন? লাল পেরে বলতে যে কোনো কিছু বোঝায় যেটার পার লাল, ঠিক আছে? শাড়ি হইতে পারে, অন্য কোনো পোশাক হইতে পারে, কিন্তু ব্যাস বাক্যে বলছে এটা একটা শাড়ি হইতে হবে, মিলতেছে না, দুটার মিনিং হোললি মিলতেছে না, ঠিক আছে? এখন দেখো, এখানে বলতেছে যে পূর্বপদে কি হয়? পূর্বপদে বিশেষণ হয়। লাল পার, পূর্বপদ হচ্ছে আমাদের লাল, পরপদ হচ্ছে পার। পরপদ কেন বিশেষ্য? মানে পার বলতে, সরি, পার বলতে হচ্ছে তোমার ড্রেসের বা শাড়ির একটা পার্ট বোঝায়, ঠিক আছে? একটা পার্টের, শাড়ির একটা পার্টের নাম হচ্ছে পার, ঠিক আছে? বা অন্য কোনো ড্রেসের একটা সাইড মানে কিনারাকে বলা হয় হচ্ছে পার। ওকে, তো এই জন্য এটা হচ্ছে বিশেষ্য বা নাউন। এখন লাল, তুমি বলতে পারো ভাই লালও তো একটা রঙের নাম, তো লালও তো একটা বিশেষ্য, লালও তো একটা নাউন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখানে পারের রংটা লাল বোঝায়, পারের বৈশিষ্ট্য বোঝাচ্ছে, পারটা দেখতে কেমন সেটা বোঝাচ্ছে এই জায়গায়। দ্যাটস ওয়াই লাল হইতেছে এখানে বিশেষণ না হয়ে বিশেষণ হবে। কারণ আমরা জানি যেই পদ অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, অবস্থা দেখতে কেমন, ক্যারেক্টারিস্টিক্স কেমন, এগুলো প্রকাশ করে তাকে বিশেষণ বলে। তো এখানে প্রথমে আমরা বিশেষণ পাচ্ছি এবং পরবর্তীতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের বিশেষ্য। আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, ধরো হচ্ছে খোশ মেজাজ যার, ঠিক আছে? খোশ মেজাজ যার, এটা পুরনো বইয়ের একটা এক্সাম্পল। এটাকে আমরা বলতে পারি হচ্ছে খোশ মেজাজ, ঠিক আছে? খোশ মেজাজ। খেয়াল করে দেখো এটা কিভাবে একটা বহুব্রীহি সমাস হয়। খোশ মেজাজ বলতে ভালো মেজাজ বোঝায়, এটা বলতে একটা মুড বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? তোমার একটা পার্টিকুলার মুড বোঝাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমাদের ব্যাস বাক্যতে কি বলতেছে? যে খোশ মেজাজ যার, মানে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, ঠিক আছে? এটা একটা পার্সনকে ইন্ডিকেট করতেছে না, কোন একটা ব্যক্তি বা পার্সনকে হচ্ছে ইন্ডিকেট করতেছে, বলতেছে খোশ মেজাজ যার। ব্যাস বাক্য বলতেছে একজন ব্যক্তিকে, আর সমস্ত পদ বলতেছে একটা পার্টিকুলার মুডের নাম, ঠিক আছে? বা মুডের অবস্থাকে বোঝাচ্ছে। তো দুইটাকে মিললো না? দুইটা কোনোভাবেই মিললো না। তার মানে এটা একটা বহুব্রীহি সমাস, যেটা মিন করতেছে যেটা মিন করতেছে না, অন্য কিছু বোঝাচ্ছে। তো দেখো এখন এটা কিভাবে হচ্ছে একটা তোমার সমানাধিকরণ বহুব্রীহি হয়। ধরো এই জায়গায় খোশ, খোশ বলতে হচ্ছে একটা ভালো অবস্থা বোঝায়, ঠিক আছে? পজিটিভ বা ভালো, সুন্দর। এই জন্য এটাকে আমরা বলতে পারি বিশেষণ, ঠিক আছে? ভালো বোঝাচ্ছে মানে মেজাজের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। ওকে, আর মেজাজ বলতে হচ্ছে তোমার মুড বোঝায়, ঠিক আছে? বা হচ্ছে তোমার মনে করো যে তোমার মুডের একটা অবস্থা বোঝায়, ঠিক আছে? তো অবস্থা বোঝায় আবার বিশেষণ ভাববো না। মানে মেজাজ বলতে কি তোমার হচ্ছে একটা ইমোশনের নাম, ঠিক আছে? তোমার ইমোশনটাকে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে আমরা বলতে পারি বিশেষ্য। তো প্রথমে আমরা এইটাকে হচ্ছে পাইলাম, প্রথমে একটা বিশেষণ বসে, পরে একটা বিশেষ্য বসে। সো যেহেতু বিশেষণ এবং বিশেষ্য দুইটার কম্বিনেশন আছে, আমাদের ডেফিনেশন ওয়াইজ আমরা বলতে পারি এটা হচ্ছে কি একটা সমানাধিকরণ বহুব্রীহি। তারপরে হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহি বি লাইক যে ভাই আমরা রেবেলিয়াস, আমরা আন্দোলন করি, আমরা আমাদের রাইট দেখবো, অন্য কারো রাইট নাই, ঠিক আছে? তার মানে এখানে ভাই কোনো বিশেষণ থাকতেই পারবে না, এখানে শুধু বিশেষ্য থাকবে, ঠিক আছে? ওটাকে আমরা বলবো হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। দেখো কি বলছে, পূর্বপদ এবং পরপদ উভয়ই বিশেষ্য হলে বিশেষণের কোনো জায়গাই নেই, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি, ঠিক আছে? দেখো গোফে খেজুর যার, গোফ খেজুরে, ঠিক আছে? তো গোফে খেজুর যার, গোফ খেজুরে, এটা কেন বহুব্রীহি সমাস? গোফ খেজুরে বলতে আসলে এখানে একটা অলস ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে আসলে কাম কাজ করে না, ওকে, সারাদিন গোফে তা দেয়, এরকম একটা কিছু। তো
এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, বাট গোফে খেজুর যার, এখানে যে ব্যক্তিকে বোঝাচ্ছে সে হচ্ছে একজন অলস ব্যক্তি, ঠিক আছে। গোফে খেজুর যার মানে কি, যেই লোক গোফে খেজুর দিয়ে বসে আছে তাকে বোঝানো হচ্ছে না, গোফ বলতে হচ্ছে এটাকে বোঝায়, ঠিক আছে, মুস্তাজ যেটাকে বলে। তো হচ্ছে তোমার গোফে খেজুর যার মানে যেই লোক গোফের মধ্যে খেজুর দিয়ে বসে আছে তাকে মিন করতেছে ব্যাস বাক্যে, বাট গোফ খেজুরে বলতে আসলে অলস ব্যক্তিকে বোঝায়। তো দুইটা তো মিললো না, তার মানে এটা হচ্ছে একটা বহুব্রীহি সমাস। তো দেখো, গোফে খেজুর যার, গোফ মানে হচ্ছে তোমার বডির একটা পার্টের নাম, খেজুর একটা ফলের নাম, ঠিক আছে, বা একটা খাবারের নাম। তো দুইটাই হচ্ছে নাম মানে নাউন, দুইটাই বিশেষ্য, তার মানে এই জায়গায় কোনো বিশেষণ নাই, তার মানে দুইটাকে বিশেষ্যকে হচ্ছে প্রাধান্য দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতে পারবো, বহুব্রীহি সমাস, ঠিক আছে। তারপর দেখো, যে বহুব্রীহি সমাসে ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায় তাকে বলে, এটাকে আমরা আর মধ্যপদলোপী বলবো না, এটাকে বলবো পদলোপী বহুব্রীহি সমাস, ঠিক আছে। যেমন খেয়াল করে দেখো, হাতে খড়ি, এটা কেন বহুব্রীহি সমাস হয়েছে তা হচ্ছে আমরা আগে বুঝি। হাতে খড়ি মানে হচ্ছে একটা অনুষ্ঠানকে বোঝানো হয়, যে অনুষ্ঠানে হচ্ছে আসলে ছোট বাচ্চারা প্রথমবার লেখা শুরু করে, সেই অনুষ্ঠানকে মানে তার পড়াশোনার শুরু, তার বিদ্যা অর্জন শুরু, জীবনের শুরু দেখে সেই অনুষ্ঠানকে তোমার হাতে খড়ি বলা হয়, ঠিক আছে। কিন্তু এখানে ব্যাস বাক্য বলতেছে যে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, মানে হাতে লাকড়ি খড়ি ধরায় দিবে একটা অনুষ্ঠান করে, এটাকে হাতে খড়ি বলতেছি, এরকম কিছুই তো বোঝাচ্ছে এখানে, তাই না? বাট মিনিংটা কি মিললো? আমাদের সমস্ত পদ আর ব্যাস বাক্যের মধ্যে না, মিললো না। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলবো হচ্ছে বহুব্রীহি সমাস। এখন দেখো, হাতে হচ্ছে পুরোপদ, খড়ি হচ্ছে পরপদ, এই দুইটা আমরা পাইছি, ঠিক আছে। আর বাকি পদগুলাকে কি সমস্ত পদে পাওয়া যাচ্ছে? না, পাওয়া যাচ্ছে না। তার মানে কি বাকি পদগুলা লোপ পাইছে? আসো ডেফিনেশনের সাথে মিলাও, এক বা একাধিক পদ লোপ পায়। প্রথমে দেখলাম এটা একটা বহুব্রীহি সমাস এবং এখানে একাধিক পদ লোপ পাইছে, তাই এটাকে আমরা কি বলতে পারবো, পদলোপী কি বহুব্রীহি সমাস। তারপর দেখো, এই জায়গায় বলতেছে পারস্পরিক, ঠিক আছে, পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে ব্যতিহার বহুব্রীহি হয়। এই যে মনে করো যে হাতাহাতি, কানাকানি, চুলাচুলি, যাই বলো না কেন, এই টাইপের যেগুলো আছে সব হচ্ছে তোমার বহুব্রীহি সমাসের মধ্যে পড়ে এবং সেগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। পারস্পরিক অর্থ বোঝাইলে কি, মানে এটা আসলে মিন করে, ধরো এখানে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। যদি আমি বলি হচ্ছে হাতা, ঠিক আছে, তাহলে তো হাতা বোঝায় যে আমার হাতাকে বোঝাচ্ছে, ঠিক আছে। যদি আমি এই জায়গায় হাতি না লিখি তাহলে হচ্ছে আসলে বোঝা যাবে না যে এখানে হচ্ছে হাতাহাতি বা হচ্ছে মনে করো যে মারামারি টাইপের কিছু বোঝাচ্ছে, তাই না? তো মিনিংটা কমপ্লিট করার জন্য হাতাও হাতির উপর ডিপেন্ড করে, হাতিও হাতার উপর ডিপেন্ড করে, না হলে দুইটাকে আলাদা করে লিখলে একটা হাতা বোঝায় আর একটা হাতি বোঝায়, ঠিক আছে, তো দুইটা হবে না। তো এই জন্য বলছে যে পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে এই দুইটা একসাথে মিলে যদি কোনো মিনিং প্রকাশ করে এবং হচ্ছে যদি পরস্পরের উপর ডিপেন্ডেন্ট থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি ব্যতিহার বহুব্রীহি সমাস। এত কিছু না বুঝতে চাইলে নাই, নরমালি হাতাহাতি, কানাকানি, চুলাচুলি, এই টাইপের জিনিসপত্রগুলা, এক্সাম্পলগুলা তোমরা যেখানে পাবা সেই জায়গায় তোমরা বুঝবা এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস, খুবই সহজ। তারপর দেখো, যে বহুব্রীহি সমাসে সমসমান পদের, ঠিক আছে, পূর্বপদের বিভক্তি অক্ষর থাকে তাকে অলোক বহুব্রীহি বলে। মানে অলোক সমাস থাকবেই এবং অলোক বহুব্রীহি সমাসও হচ্ছে আমরা এই জায়গায় দেখব। আর অলোক সমাস যখনই বলবে তখনই আমরা বুঝবো কি এখানে বিভক্তি লোপ পাবে না, বিভক্তিগুলা রয়ে যাবে। আর এই জায়গাতে পূর্বপদের বিভক্তিগুলা হচ্ছে কি লোপ পাবে না। যেমন দেখো, গায়ে এসে মানে পরে, যে গায়ে পড়া, দেখো এখানে পূর্বপদ হচ্ছে গায়ে, ঠিক আছে। তো এইখানে গায়ে যদি আমরা চিন্তা করি, ধরো হচ্ছে এখানে এই যে এই বিভক্তিটা হচ্ছে যুক্ত হয়েছে সাপোজ, তো এই বিভক্তিটা যে যুক্ত হয়েছে এটা এখানে ছিল এবং সমস্ত পদে লোপ পায় নাই। যেহেতু আমাদের বিভক্তিটা সমস্ত পদে লোপ পায় নাই বা রয়ে গেছে, তাই আমরা বলতে পারবো এটা একটা অলোক সমাস এবং অলোক বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস, ঠিক আছে। কানে খাটো, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, দেখো কান যোগ এ হয়, ঠিক আছে। তো এখানে হচ্ছে একটা সপ্তমী বিভক্তি যুক্ত ছিল, এই বিভক্তিটা যুক্ত ছিল এবং এটা কি সমস্ত পদে আছে না চলে গেছে? আছে, মানে কি লোপ পায় না। যেহেতু লোপ পায় নাই তার মানে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা তোমার অলোক বহুব্রীহি সমাস। এবং বলে দেওয়া হয়েছে যে সমাসের সমসমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে, মানে পূর্বপদের দুই জায়গাতে আমরা দেখলাম যে দুই জায়গায় পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ আছে বা লোপ পায় নাই বা চলে যায় না, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে তোমার অলোক বহুব্রীহি সমাস, ঠিক আছে। তারপরে যে বহুব্রীহি সমাসে পূর্বপদ সংখ্যাবাচক তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে, ঠিক আছে। তো খেয়াল করে দেখো, এই জায়গায় সংখ্যাবাচক বহুব্রীহি চতুর্ভুজ বলো, সেতার বলো, এগুলা হচ্ছে একটা বহুব্রীহি সমাসের উদাহরণ। চতুর্ভুজের প্রথম যে পদটা পূর্বপদ, এটা দিয়ে আসলে হচ্ছে 4 বোঝায়, সংখ্যা বোঝায়, সংখ্যাবাচক পদ ব্যবহার করা হয়েছে। সেতার, সেতার এখানে সে দিয়ে আসলে হচ্ছে তোমার 3 বোঝায়, ঠিক আছে, সে দিয়ে আসলে 3 বোঝায়। তো যেহেতু দুই জায়গায় হচ্ছে সংখ্যাবাচক পদ পূর্বপদে ব্যবহার করা হয়েছে, তাই আমরা এটাকে বলবো হচ্ছে কি তোমার একটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। তো এই গেল হচ্ছে আমাদের সমাসের যে হচ্ছে একদম বেসিক থেকে ডিটেলস আলোচনা।
ওকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে সেটা রেখে যেতে পারো, আমি অবশ্যই দেখব। তো চলো আমরা একটু চিন্তা করি, একটু ব্রেন স্টর্মিং করি। সমাসের মাধ্যমে কি গঠিত হয়? শব্দ গঠিত হয়, বাক্য, নতুন বর্ণ নাকি নতুন ধ্বনি? আমরা অলরেডি জানি সমাসের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়, ঠিক আছে। সমাসবদ্ধ পদকে কি বলে? অবশ্যই সেটাকে আমরা বলবো হচ্ছে সমস্ত পদ, ঠিক আছে। ব্যাস বাক্য কাকে ব্যাখ্যা করে? অবশ্যই ব্যাস বাক্য সমস্ত পদকে ব্যাখ্যা করে, ঠিক আছে। সমস্ত পদের ব্যাখ্যাটাই হচ্ছে কি? ব্যাস বাক্য। এটা আমাদের বইয়েই দেওয়া আছে। পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখানে সময়সূচি আসলে কোন পদ? এটা কি তোমার হচ্ছে সমস্ত পদ, সমসমান পদ, পুরো পদ নাকি পরপদ? আমরা জানি এই যে সময়সূচি এটা হচ্ছে একটা সমস্ত পদ। তারপর অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলায় সমাস কত প্রকার? আমরা পড়েছি যে এখানে অর্থের প্রাধান্য ভিত্তিতে বাংলার সমাস কি তোমার 4 প্রকার, মানে হচ্ছে এখানে 4 প্রকার সমাসের হচ্ছে একটা সমাহার আমরা দেখতে পারি। তারপর দেখো নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? তো দ্বন্দ্ব সমাস আসলে কোনগুলা? যেখানে হচ্ছে তোমার দুইটা পদের প্রাধান্য সেম থাকে সেটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি, ঠিক আছে। তো এখানে আমরা বুঝতেছি যে 9-6 হচ্ছে দ্বন্দ্ব সমাস, ওকে, কারণ 9-এর প্রাধান্য আছে, 6-এর প্রাধান্য আছে, দুইটাকেই হচ্ছে সেম প্রাধান্য দেওয়া হয়, দ্যাটস ওয়াই এটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? এটা চিন্তা করো। হাত ঘড়ি, চোখ মুখে, সেতার নাকি হচ্ছে তেলে ভাজা? ওকে, তো এই যে তোমার মনে করো যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা চিন্তা করে অ্যান্সারটা হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, দেখি তোমরা পারো কিনা। ওকে, তারপর নিচের কোনটির ব্যাস বাক্যে যে যোজক রয়েছে? বলো তো কোনটায়? ত্রিফলায়, ঘর জামায়, না হাতে ঘড়ি নাকি হচ্ছে বেগুন ভাজা? ভাজা যে বেগুন তাকে হচ্ছে তোমার বেগুন ভাজা বলে। তো হচ্ছে আমরা অলরেডি ক্লাসের মধ্যে কিন্তু বলছি যে কোন কোন জায়গায় যে ব্যবহার করা হয়। তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। তো আমরা যেটা বুঝলাম, এক্সাম্পলগুলো হচ্ছে আমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে, এবং এক্সাম্পলগুলোকে আলাদা করতে হবে যে এটা এটার এক্সাম্পল, এটা এটার এক্সাম্পল। ওকে, তারপর দেখো মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ আসলে কোনটা? চৌরাস্তা, ঘি ভাত, চালাক চতুর, টাকমাথা, কোনটা? আমার তো মনে হচ্ছে ঘি ভাত, ঠিক আছে। ঘি মাখানো ভাত এটার ব্যাস বাক্য ছিল, ঠিক আছে। ঘি মাখানো হোক আর যে কোনো কিছু মাখানো হোক, এটা হচ্ছে ভাতই বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই কর্মধারয় সমাস, এবং মাখানোটা বাদ পড়ে যায়, দ্যাটস ওয়াই হচ্ছে এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ঠিক আছে। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটা? উপমান এবং উপমিত এই দুইটা হচ্ছে আমরা পড়েছি, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চাঁদ মুখ, মানে মুখ চাঁদের মতো। তো এখানে মুখ হচ্ছে আমাদের উপমেয়, চাঁদ হচ্ছে উপমান, এবং দুইটা মিলে যে সমাসটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? অবশ্যই এটা রূপক কর্মধারয় সমাসকে হচ্ছে তোমার ইন্ডিকেট করতেছে। তো আমরা জানি মন মাঝি হচ্ছে রূপক কর্মধারয় সমাসের এক্সাম্পল, এবং এটাই আমাদের রাইট অ্যান্সার। তারপর হচ্ছে বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? ঠিক আছে, মানে বিভক্তি লোপ পেয়েছে এমন তৎপুরুষ সমাসের উদাহরণ দেখো। ছেলে ভুলানো, এখানে লোপ পায়নি, এ বিভক্তি রয়ে গেছে। তেলে ভাজা পায়নি, ঠিক আছে। গরুর গাড়ি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার মনে করো এখানে গরুর গাড়ি একটা ব্যাপার আছে, আর হাতে কাটা। এই এক্সাম্পলগুলো একটু চিন্তা করো, দেখো বলছে বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি, মানে কোথায় হচ্ছে তোমার বিভক্তিটা লোপ পেয়েছে? পারবা? কমেন্ট সেকশনে জানায় দিও যে হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার কোনটা। তো তোমাদের জন্য দুইটা প্রশ্ন আমি অলরেডি রেখে গেলাম। তারপর আর কি আছে? নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? ঠিক আছে, চিন্তা করো কোনটা অলুক তৎপুরুষ সমাস এই জায়গায়? গাছ পাকা, ঠিক আছে, গ্রাম ছাড়া, ধান ক্ষেত, গরুর গাড়ি, কোনটা হবে? পারবা? তো আমাদের ক্লাসগুলো হচ্ছে যেগুলো আমরা মনে করে এতক্ষণ আলোচনা করছি, তৎপুরুষ সমাস, বহুব্রীর সমাস, যাই আছে না কেন, ক্লাসগুলো ভালো মতো দেখে, ক্লাসের টপিকগুলো ভালো মতো দেখে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমার কমেন্ট সেকশনে থাকা চাই, এটা আমি অবশ্যই দেখবো। ওকে, 3 নাম্বার কোয়েশ্চেন। তারপর কোন সমাসে পুরোপদ এবং পরপদের কোনটির অর্থ না বুঝে অন্য কিছু বোঝে? এটা সহজ হয়ে যায়, এটা দিব না, এটা হচ্ছে তোমার বহুব্রীর সমাস। যেগুলো কঠিন সেগুলো হচ্ছে তোমাদের জন্য রেখে যাচ্ছি। দেখো, যে বহুব্রীর সমাসের সমস্ত পদে পুরোপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে কি বলে? এটাও খুবই সহজ, ঠিক আছে। আমরা একটু আগেই পড়ছি যে বহুব্রীর সমাসের সমস্ত পদে পুরোপদের বিভক্তি যদি থেকে যায় বা অক্ষুণ্ণ থাকে সেটাকে হচ্ছে আমরা অলুক বহুব্রীর সমাস বলি। তো এই গেল হচ্ছে আমাদের সমাসের আলোচনা। তো সমাস নিয়ে আমরা অনেক কিছু জানলাম। আমি আগেও বলছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা হচ্ছে কোনো জায়গায় তোমরা যদি না বুঝতে পারো, অবশ্যই হচ্ছে তোমরা সেটা হচ্ছে কমেন্টে জানিয়ে যাবে আমাদের ভিডিওর। এবং তোমাদের যে এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের জন্য রেখে গেলাম সেগুলোর অ্যান্সার আমি অবশ্যই চাই। আমি দেখতে চাই আমার স্টুডেন্টরা হচ্ছে কতটুকু বুঝলো এবং কতটুকু নিজে সলভ করতে শিখলো, ঠিক আছে। আর তোমরা থাকো এসিএস ফিউচার স্কুলের সাথে। আবারও দেখা হবে কোনো ক্লাসে, সেই পর্যন্ত বেস্ট অফ লাক।